হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আমাদের ফিজিক্সের দশম অধ্যায় শুরু করছি এবং যেই দশম অধ্যায়ে আমরা মূলত আলোচনা করব হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। তো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কেন আলোচনা করব আমরা একটু যদি আলোচনা করতে চাই, তাহলে আমরা আমাদের ফিজিক্সের অধ্যায়গুলো সব সিকোয়েন্স অনুসারে সাজানো। যেমন আমরা প্রথম যে অধ্যায়গুলোতে শিখছি তখন আমরা কি একটা কণার মুভমেন্ট অথবা একটা সলিড বডির মুভমেন্ট শিখছি, তাই না? এরপরে যখন আমরা আরেকটু অধ্যায়ে গেছি, যেমন সপ্তম অধ্যায়ে গেছি, তখন আমরা তরলের অনেক প্রপার্টিস নিয়ে আলোচনা করছি, বুয়েন্সি ফোর্স নিয়ে আলোচনা করব, সান্দ্রতা নিয়ে আলোচনা করব, ড্র্যাগ ফোর্স নিয়ে আলোচনা করব। তো এইগুলো নিয়ে আমরা সপ্তম অধ্যায়ের দিকে আলোচনা করছি। এইবার আমাদের আস্তে আস্তে যখন পর্যায়বৃত্ত ধর্ম আসছে তখন আমরা আস্তে আস্তে গ্যাসের মধ্যে কোন একটা পার্টিকেলের পরিভ্রমণ করা দেখতে পারছি। আর এখন আমরা মূলত একটা গ্যাসের ক্ষেত্রে প্রপার্টি গুলো কেমন হয় সেগুলো আমরা আচরণ দেখার চেষ্টা করব। একটা গ্যাসের ক্ষেত্রে মূলত তার আয়তন কিভাবে বৃদ্ধি পাবে, তার আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক কি, তার তাপমাত্রার সাথে চাপের সম্পর্ক কি, এই সম্পর্কগুলো আমরা নিরূপণ করার চেষ্টা করব, আইডেন্টিফাই করার চেষ্টা করব। এবং একই সাথে এই যে একটা গ্যাস লাফালাফি করতেছে বা ছোটাছুটি করতেছে, এই গ্যাসের লাফালাফি বা ছোটাছুটি করার টাইমে ওই গ্যাসের মধ্যে কি পরিমাণ কাইনেটিক এনার্জি থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং দ্বিতীয় পেপারে আমরা যখন ফিজিক্সের সেকেন্ড পেপার পড়বো, সেই সেকেন্ড পেপারের ফার্স্ট যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স। তো সেই থার্মোডাইনামিক্সে আমরা এই দশম অধ্যায়েরই একটা ইলংগেটেড পার্ট পড়বো। অর্থাৎ আমরা এখন যে গ্যাসের গতিতত্ত্বে গতিশক্তি নিয়ে আলোচনা করব বা একটা গ্যাস কি পরিমাণ গতিশক্তি হোল্ড করে সেগুলো নিয়ে যে আলোচনা করব, সেটারই এক্সটেন্ডেড ভার্সনে সেই গতিশক্তি আর্ন হবে কিভাবে, কতটুকু তাপ দিলে কতটুকু গতিশক্তি পাবো, বা কতটুকু গ্যাসের কি রকম ধর্ম পরিবর্তন করলে কতটুকু গতিশক্তি পাইতে পারবো, কি পরিমাণ কাজ করা লাগবে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে থার্মোডাইনামিক্সে। সো ফিজিক্সের এখনকার অংশটুকুতে আমরা গ্যাসের প্রপার্টিজ, গ্যাস কি, গ্যাস এবং বাষ্পের মধ্যে পার্থক্য কি, আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভিন্নতা কি, এইগুলোর কি কি ইকুয়েশন ডেভেলপ করা যায়, ততটুকু অংশ আমরা পড়বো। তো আজকের অংশে আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন পার্টটুকু পড়বো, অর্থাৎ গ্যাস নিয়ে পড়াশোনা করব। তো যখন আমাদের মাঝখানে কোশ্চেন আসবে যে গ্যাস আসলে কি, তো গ্যাস কি এটার একটা সংজ্ঞা দেখেন দেয়া আছে। সেই গ্যাসের সংজ্ঞাতে বলা হচ্ছে যে গ্যাস পদার্থের একটি ভৌত অবস্থা। সেই গ্যাসের ভৌত অবস্থাটা কি? গ্যাসীয় অবস্থা। সেই গ্যাসীয় অবস্থায় কি হবে? এই গ্যাসীয় অবস্থাটা এমন একটা অবস্থা যেখানে কি হবে, নির্দিষ্ট তার কোনো কি আয়তন থাকবে? উত্তর হচ্ছে না, নির্দিষ্ট আয়তন থাকবে না। তাহলে আয়তনটা ডিপেন্ড করবে কার উপর? আয়তনটা ডিপেন্ড করবে হচ্ছে যেই পাত্রে রাখা হচ্ছে তার উপরে। প্লাস এদের মধ্যে আণবিক গতিশক্তি কি হবে, মানে খুবই কম, সরি আণবিক যে বল আছে সেই আন্তঃআণবিক বলটা কি হবে, খুবই কম হবে। যার কারণে কি হবে, এরা পরস্পর পরস্পরের সাথে তেমন লেগে থাকবে না এবং এরা কি করবে, ওই গ্যাসের পাত্রে কি করবে, ছোটাছুটি করার চেষ্টা করবে, রাইট? তো এটাকেই আমরা সেই পদার্থের গ্যাসীয় অবস্থা বলছি এবং বলছে যে সাধারণ বায়ুমণ্ডলে, সাধারণ বায়ুমণ্ডল মানে কি, কক্ষ তাপমাত্রা অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সকল পদার্থের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে চেয়ে নিচে, তাদেরকে আমরা গ্যাস বলবো। তাহলে স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা থেকে বেশি মানে কম, মানে এটা কি, যে তারা সাধারণ বায়ুমণ্ডলে তরল অবস্থায় থাকে না। কথা কি বুঝতে পারছেন? স্ফুটনাঙ্ক মানে কি, তরল থেকে গ্যাসে রূপান্তর করতে যেই তাপমাত্রা প্রয়োজন। তো কারোর যদি স্ফুটনাঙ্ক 24 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সে কি করবে, 25 ডিগ্রি সেলসিয়াসেতেই গ্যাসীয় অবস্থায় থাকবে। তো তাদেরকে আমরা গ্যাস বলতেছি। এখন এই সংজ্ঞাতে একটু সমস্যা আছে। সেই সমস্যাটা দূরীভূত করার জন্য আমরা আর একটা অ্যাডভান্স সংজ্ঞা শিখব, যেখানে বলা হচ্ছে যে কোন একটা গ্যাসীয় পদার্থের তাপমাত্রা যদি সংকট তাপমাত্রার থেকে বেশি হয়, কোন একটা গ্যাসীয় পদার্থের তাপমাত্রা যদি কোন একটা সংকট তাপমাত্রার চেয়ে বেশি হয়, তবে ওই গ্যাসীয় পদার্থকে গ্যাস বলা হয়। এখন সংকট তাপমাত্রা কি? সংকট তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে যেই তাপমাত্রায় কোনো গ্যাসের শুধুমাত্র চাপ প্রয়োগ করে ত্বরণে পরিণত করা যায়, তাকে সংকট তাপমাত্রা বলে। এখন আপনারা কেউ বলেন তো সংকট তাপমাত্রা বলতে কি বুঝছেন? কেউ একজন বলেন দেখি, বলতে পারবেন? গ্যাস- গ্যাসীয় অবস্থায় থেকে তরলে নেওয়ার জন্য যে তাপমাত্রায় থাকে ওইটা। মানে হচ্ছে যে ধরেন একটা বস্তুর স্ফুটনাঙ্ক হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি সে
পৌঁছাইতে পারে, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে গেলে সে কি হবে? তরল। আর 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে কি হবে সে? গ্যাসীয়। গ্যাসীয়। এখন কোন একটা বস্তুকে আমরা যদি তরলে রূপান্তর করতে চাই, তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? দুইটা কাজ করতে পারি। এক নাম্বার হচ্ছে তার তাপমাত্রা আমরা কমায় দিতে পারি। ধরেন এখন আমাদের এই যে মেশিন আছে, সেই মেশিনের তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে বলেন তো এই গ্যাসটা কি এই 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি অবস্থায় আছে? বা গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে জি ভাইয়া। হয় আমরা 50 থেকে আস্তে আস্তে 40-এর নিচে আসতে পারি, তাহলে ওই গ্যাসটা তরলে রূপান্তরিত হবে। অথবা আমরা কি করতে পারি? ওই গ্যাসকে প্রচন্ড পরিমাণ চাপ দিতে পারি। তাহলে চাপ দিলে দেখা যাবে যে তাপমাত্রা 50 ডিগ্রি আছে, কিন্তু চাপের কারণে সে কি হয়েছে? তরলে রূপান্তরিত হয়েছে। জি ভাই। তাহলে আমরা চাপের ফলে তরলে রূপান্তরিত হয়েছে। তরলে রূপান্তর। এখন এই যে চাপের ফলে যে তরলে রূপান্তর হইল, এইটাকে আমরা বলতেছি কি? এই এই চাপের ফলে যে তরলে রূপান্তরিত হইলো, এখানে কি আপনি তাপমাত্রার কোনো পরিবর্তন করছেন? উত্তর হচ্ছে না। তাহলে কোন একটা বস্তুকে তাপমাত্রার পরিবর্তন না করেও সরাসরি তরলে রূপান্তরিত করা যায়। সমস্যা হচ্ছে যে কিছু তাপমাত্রা আছে, এমন একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রায় ওই পদার্থের মধ্যে গতিশক্তি অনেক বেশি হবে। তো ওই গতিশক্তি থাকলে এমন একটা তাপমাত্রা ধরেন, যে এই তাপমাত্রা ধরেন 70 ডিগ্রি সেলসিয়াস, তখন ওই গ্যাসের মধ্যে এত পরিমাণ গতিশক্তি হয়ে গেছে যে আপনি যতই চাপ দেন না কেন, যতই চাপ দেন না কেন, সে আর তরলে রূপান্তর হচ্ছে না। কথা কি বুঝতে পারছেন? তরলে আর রূপান্তর হচ্ছে না। তাহলে ওই 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় হচ্ছে সংকট তাপমাত্রা। কথা কি বুঝে গেছে? জি ভাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম কেন হয়? এমন হওয়ার কারণ হচ্ছে ওই অত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা ক্রিটিক্যাল এই টেম্পারেচারে ওর মধ্যেকার গতিশক্তির পরিমাণ এত বেশি হয় যে ওই গতিশক্তির দরুন ও আর কখনো এই চাপের প্রভাবটাকে মিটিগেট করে তরলে রূপান্তরিত হতে পারে না। মেনলি গ্যাস মানে কি? তার গতিশক্তি বেশি থাকবে। আর তরল মানে কি? তার গতিশক্তি কম থাকবে। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচারে চলে গেলে তার গতিশক্তি এত বেশি হয়ে যায় যে চাপ প্রয়োগ করেও তাকে তরলে পরিণত করা যায় না। তো এই কারণে বলা হয়েছে যে যেই তাপমাত্রায়, সর্বোচ্চ যেই তাপমাত্রায় থাকলে ওই গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, তাকে গ্যাসের সংকট তাপমাত্রা বলা হয়। আর বলছে কোন গ্যাসীয় পদার্থের তাপমাত্রা যদি সংকট তাপমাত্রার থেকে বেশি হয়, অর্থাৎ আমরা বলতে পারছি যে যেই তাপমাত্রায় ওই গ্যাসীয় পদার্থকে আমরা এখন রাখছি, সেটা কেমন তাপমাত্রা? সংকট তাপমাত্রার থেকে বেশি। তাহলে গ্যাস হচ্ছে সেই সকল পদার্থ যাদেরকে আমি যে অবস্থায় রাখলে তাদের সংকট তাপমাত্রার থেকে কি হবে? বেশি তাপমাত্রায় রাখবো, যেন তারা অলওয়েজ গ্যাসই থাকে, অর্থাৎ চাপ দিয়ে ওই অবস্থায় তাদেরকে তরলে পরিণত করা যায় না। এখন সিগনিফিকেন্টলি আপনাদের মাথায় একটা জিনিস আসতে পারে না যে এই যে আমি যে চাপ দিয়ে যে তাকে তরলে পরিণত করব, এতে সমস্যাটা কি? তাহলে তাকে কেন আমি গ্যাস বলবো না? জি ভাইয়া। আচ্ছা, এটার কারণ হচ্ছে এই গ্যাসীয় পদার্থ, আমরা যে বারবার গ্যাসীয় পদার্থ আর গ্যাসকে আলাদাভাবে দেখতেছি, এই গ্যাসীয় পদার্থ হতে পারে দুই ধরনের। কয় ধরনের হতে পারে? দুই দুই ধরনের। ধরনের। একটাকে আমরা বলবো হচ্ছে ভ্যাপর, আরেকটাকে আমরা বলবো গ্যাস। বা একটাকে আমরা বলবো গ্যাস, অথবা আরেকটাকে বলবো বাষ্প। দেখেন, বাষ্প জিনিসটাও কিন্তু কি এক ধরনের গ্যাসীয় পদার্থ। কিন্তু জি আমরা কি ভাই। বাষ্প নিয়ে এখন কথা বলবো? উত্তর হচ্ছে না। তাহলে আমরা সংকট তাপমাত্রার কথা এই কারণেই বলছি, যেন আমরা ওই বাষ্প বা ভ্যাপরকে আমরা আলাদা করে ফেলতে পারি। যেমন ভ্যাপরের কিন্তু কোনো সংকট তাপমাত্রা নাই। ঠিক আছে? ভ্যাপরকে কিন্তু চাপ দিলে সে সবসময় কি হবে? তরলে অবশ্যই অবশ্যই পরিণত। তরলে পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা কি করতেছি, এই ভ্যাপরকে যেন আমরা বাদ দিতে পারি, বা আমরা এই বাষ্পটাকে যেন আমরা বাদ দিতে পারি, এই জন্য আমরা সংজ্ঞা থেকে কিভাবে বলছি? সংকট তাপমাত্রার কথা বলতে চাইছি। এখন ধরেন আমাদের আহ এটার আরো একটা গুরুত্ব আছে যদি আমি বলি। যেমন ধরেন অক্সিজেন। অক্সিজেনের সংকট তাপমাত্রা হচ্ছে আপনার -118 ডিগ্রি সেলসিয়াস। এখন অনেক সময় আছে না, এই যে আমাদের বাসা বাড়িতেও যে সিলিন্ডার গুলো দেওয়া হয়, সিএনজি গ্যাস, তাই না? কম্প্রেসড জি ন্যাচারাল ভাই। গ্যাস।
তো এই সিএনজি গুলো বা অন্যান্য গ্যাসগুলোকে কি করা হয়, তরল অবস্থায় নিয়ে আসা হয় না? এই তরল জি। অবস্থায় নিয়ে আসে কেমনে? সেইটা নিয়ে আসে হচ্ছে অত্যাধিক চাপ প্রয়োগ করে। ওখানে কিন্তু টেম্পারেচার কমানো হয় না। আবার আমাদের ফ্রিজে যে গ্যাস থাকে না, সেই ফ্রিজের মেকানিজমেও আমরা হচ্ছে একাদশ যখন অধ্যায় পড়বো তখন আমরা রেফ্রিজারেটর দেখব, যে সেখানে কম্প্রেসর ইউজ করা হয়, যেখানে এই ফ্রিজের মানে ফ্রিজের এই যে যেই চাপ দিয়ে তার টেম্পারেচার কমানো হয়, এবং যার ফলে ওই ফ্রিজটাও ঠান্ডা হয়ে যায়। মানে মেন কথা হচ্ছে ওই জায়গাতে গ্যাসকে ঠান্ডা করা হয় হচ্ছে কি চাপ দিয়ে, বা তরলে রূপান্তর করা হয় হচ্ছে চাপ দিয়ে। তো এই যে চাপ দিয়ে যে আপনার তরলে রূপান্তর করতেছে, এখন বলা হচ্ছে যে ধরেন অক্সিজেন, সেই অক্সিজেনের টেম্পারেচার আপনি যদি 118, মানে 118 বা এর নিচে না নিয়ে আসতে, মানে না নিয়ে আসেন, তাহলে এই অক্সিজেনকে আপনি যতই চাপ দেন ততই কি সে তরলে কখনোই রূপান্তরিত হবে না। অর্থাৎ অক্সিজেনকে আপনি ইচ্ছা করলেও কক্ষ তাপমাত্রায় কখনোই চাপ দিয়ে কি করতে পারবেন না, তরলে রূপান্তর করতে পারবেন না। তাহলে যাদের সন্ধি তাপমাত্রা বেশি, বা যাদের এই সরি সংকট তাপমাত্রা বেশি, তাদেরকেই আমরা কেবলমাত্র কি করতে পারবো, কক্ষ তাপমাত্রায় নিয়ে যেয়ে কিসে রূপান্তর করতে পারবো, তরলে রূপান্তর করতে পারবো। অর্থাৎ সমস্ত গ্যাসকে কিন্তু চাপ দিয়ে কক্ষ তাপমাত্রায় তরলে রূপান্তর করা যায় না। অক্সিজেনকে মিনিমাম মিনিমাম এই -118 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে যাওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। আরো একটা জিনিস নিয়ে আমরা এটাকে আরেকটু ভাবেও বুঝতে পারি, যদি গতিশক্তি নিয়ে একটু বুঝতে কঠিন হয়। ধরেন একটা স্প্রিং আছে, সেই স্প্রিংকে আপনি চরম আকারে গরম করছেন, তাহলে স্প্রিংটা কি স্থির থাকবে নাকি কাঁপতে থাকবে? কাঁপতে থাকবে। কাঁপতে থাকবে। এবং কাঁপতে থাকবে মানে কি, তার গতিশক্তি বেড়ে গেছে স্প্রিং এর প্রত্যেকটা অনুর। তখন যদি আপনি স্প্রিংটাকে সংকুচিত করতে চান, তখন কিন্তু স্প্রিং সংকুচিত হবে না। কেন? এই চরম আকারে কাঁপার কারণে। স্প্রিংকে কিন্তু গরম অবস্থায় আপনি কখনোই সংকুচিত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? স্প্রিংকে আগে জি ভাই। আপনাকে ঠান্ডা করতে হবে, তারপর সেই স্প্রিংকে আপনি কি করতে পারবেন, সংকোচন বা প্রসারণ করতে পারবেন। কেননা ওর আণবিক গতিশক্তি এত পরিমাণে থাকে যে সে আণবিক গতিশক্তির কারণে সে সবসময় ছুটাছুটি করতে চায়, তখন তাকে সংকুচিত ইজিলি করা যায় না। তো আণবিক গতিশক্তি অনেক বেশি থাকলে তার উপর এক্সটার্নাল ফোর্স দিয়ে আপনি বিকৃত করতে পারার সম্ভাবনা অনেক কম। আর এইখানেও সেম ভাবে ওই গ্যাসের এত পরিমাণ ইন্টারনাল এনার্জি থাকে, যে যার কারণে ওই ইন্টারনাল রেজিস্টিং ফোর্সের কারণে আপনি কখনোই তাকে কি করতে পারেন না, তরলে রূপান্তর করতে পারবেন না। যাই হোক, এত কিছু না জানলেও হয়তো, বাট বললাম আর কি। এখন আসেন আমাদের যে আদর্শ গ্যাস, সেই আদর্শ গ্যাস নিয়ে আমরা পড়াশোনা করব। আচ্ছা, তার আগে একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমাদের যা কিছু গ্যাস ট্যাস আছে আর কি, এই সকল গ্যাস ট্যাসের ক্ষেত্রে কোনো গ্যাসই কিন্তু আদর্শ গ্যাস না, বা কোনো গ্যাসই হচ্ছে আইডিয়াল গ্যাস না। কিন্তু তারপরেও আমরা কেন আইডিয়াল গ্যাস পড়ি, বা ফিজিক্সের দেখেন কোনো কিছুতেই, এই যে আমরা পড়ি যে ঘর্ষণ নাই, তারপর একটা বস্তু চলতেছে, আবার পড়ি ঘর্ষণ আছে, কিন্তু সেখানেও তো একদম অ্যাপ্রক্সিমেট এক্সাক্ট ঘর্ষণ ভ্যালু দিয়ে আমরা কাজ করি না, তাই না? তো আমরা ফিজিক্সের সবকিছুর আইডিয়াল, বা ফিজিক্স কেমিস্ট্রি যাই কিছুই বলেন না কেন, সবকিছুর আইডিয়াল অবস্থা আগে পড়ি। কেন পড়ি? কেননা আইডিয়াল অবস্থা যদি আমরা জানি, তাহলে সেখান থেকে আইডিয়াল অবস্থা থেকে কতটুকু বিচ্যুতি ঘটছে বা কতটুকু তার ডিফ্লেকশন ঘটছে, সেটা আমরা মেজারমেন্ট করে আসলে ওই বস্তুটার আচরণ কেমন হবে সেটা আমরা বের করতে পারি। তো এই কারণে আমরা যে কোনো সময় আপনার হচ্ছে যে কোনো কিছু পড়তে গেলে প্রথমে আগে আদর্শ অবস্থা নিয়ে আচরণ, মানে আদর্শ অবস্থা নিয়ে আগে আলোচনা করি। তো এই আদর্শ অবস্থা নিয়ে যে আমরা আলোচনা করতেছি, বা আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করতেছি, মেনলি গ্যাসের গ্যাসের কোন ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। গ্যাসের মূলত তিনটা প্রপার্টিস নিয়ে আমরা বেশি আলোচনা করি। একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে টেম্পারেচার। এই তিনটা জিনিসকে একটা গ্যাসের চলক বলা হয়। অর্থাৎ এই তিনটা জিনিসের আপনি ইন্ডিভিজুয়াল ভাবে পরিবর্তন, মানে লক্ষ্য করতে পারবেন। আমি যখনই বলবো এই তিনটা জিনিসের আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তখন আপনি একটা কথার চিন্তা করবেন যে একটা সিলিন্ডার আছে, একটা কি আছে, সিলিন্ডার। সিলিন্ডার আছে। সেই সিলিন্ডারটার একটা উপরের দিকে পৃষ্ঠন আছে, এরকম একটা পৃষ্ঠন আছে। এই সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে। এখন আপনি চিন্তা করেন, এই গ্যাসের উপর যদি চাপ প্রয়োগ করা হয়,
ধরেন এর উপর চাপ প্রয়োগ করা হলো, কোনো ঘর্ষণ নাই, পিস্টনটা একদম ঘর্ষণহীন ভাবে উপরেও উঠতে পারে নিচেও নামতে পারে। এই সেম পিস্টনের উদাহরণ আমরা এই অধ্যায় থার্মোডাইনামিক্স 2 অধ্যাতেই বারবার বারবার আলোচনা করব। যখনই কোনো গ্যাসের প্রপার্টিস নিয়ে আমরা আলোচনা করব, আগে এই পিস্টনের কথা চিন্তা করবেন যে একটা পিস্টন আছে, সেই পিস্টনের মধ্যে কিছু গ্যাস আছে, আর সরি সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে, সিলিন্ডারের উপর একটা পিস্টন চাপানো, এবং সেই পিস্টনটা ইজিলি উপরে নিচে উঠানামা করতে পারে। সেটার জন্য আলাদা করে আমাদের কি দরকার নাই, আমাদের সেটার জন্য আলাদা করে কোনো ঘর্ষণ হিসাব করার দরকার নাই। এখন চিন্তা করেন তো, এই পিস্টনটার উপর যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে আয়তন কি হবে? সংকুচিত হবে, আয়তন কমে যাবে, রাইট? জি ভাই। যদি আমার টেম্পারেচার বেড়ে যায়, তাহলে কি হবে? চাপও বৃদ্ধি পাবে। টেম্পারেচার বাড়া মানে কি, গ্যাসগুলো প্রচন্ড আকারে ছুটাছুটি করতেছে, আস্তে 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 কি হবে, গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। এবং চাপ বৃদ্ধি পাইলে আবার কি হবে, একই সাথে কি হবে, আয়তনটা বৃদ্ধি পাওয়া শুরু করবে। জি ভাই। কথা কি বুঝতে পারছেন? আবার ধরেন এই গ্যাসের সিলিন্ডারটার আমি আয়তন নিজের থেকে কমে যাচ্ছে, তাহলে আয়তন যদি কমতে হয় তাহলে তাকে কি করা লাগবে, আয়তন একা একাই ধরেন কমে যাচ্ছে, তাহলে ভিতরের গ্যাসের প্রেসার কি হবে, বৃদ্ধি পাবে। কেননা অল্প জায়গায় অনেক গ্যাস, তখন প্রেসার কি হবে, তুলনামূলক বৃদ্ধি পাবে। তো তার মানে হচ্ছে এই গ্যাসের চাপ, আয়তন এবং টেম্পারেচার একজন আরেকজনের সাথে সম্পর্কিত। টেম্পারেচার বাড়লে সেখানে কি হয়, আয়তনও বৃদ্ধি পায়, প্রেসারও বৃদ্ধি পায়। আবার আয়তন বাড়লে প্রেসার কমে যায়, টেম্পারেচার কি হয় সেটা আমরা দেখব কমে যাবে, ঠিক আছে? আবার প্রেসার যদি বাড়ে তাহলে কি হবে, আস্তে 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 আমাদের গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব, যে গ্যাসের প্রত্যেকটা প্রপার্টিস একজন আরেকজনের সাথে কি ইন্টার কানেক্টেড। এই জন্য যখন আমি গ্যাসের এই এই তিনটা জিনিসের অর্থাৎ তাপ, আয়তন এবং টেম্পারেচার, এই তিনটা জিনিসের একটাও পরিবর্তন করব, সাথে সাথে কি হবে, বাকি দুইটাও চেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তা আমরা এখন আদর্শ গ্যাসের যে অংশটুকু পড়ব, এই আদর্শ গ্যাসের এই অংশটুকুতে আমরা মেনলি কি কাজ করব, আমরা মেনলি যে কাজটা করব সেটা হচ্ছে এই আদর্শ গ্যাসের আয়তন চেঞ্জ হবে কিভাবে, তারপর আপনার এই যে আহ চাপ চেঞ্জ হবে কিভাবে, টেম্পারেচার চেঞ্জ হবে কিভাবে, এবং এগুলোর মধ্যে কোরিলেশন কি, এই কোরিলেশন বানানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি আগেই বাস্তব গ্যাস নিয়ে কাজ করতাম, বাস্তব গ্যাসে কিছু প্রবলেম আছে, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আগেই বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করতাম, তাহলে সেখান থেকে আমরা ডিরেক্টলি সম্পর্কগুলো বের করতে পারতাম না। তাহলে এখন আমরা আগে চিন্তা করে নিব যে গ্যাসটা একটা আইডিয়ালিস্টিক গ্যাস, এবং সেই আইডিয়ালিস্টিক গ্যাসের মধ্যে আমাদের কি হবে, সেই আইডিয়ালিস্টিক গ্যাসের মধ্যে আমাদের কি হবে, এই আয়তন, চাপ এবং টেম্পারেচার, এই তিনটা সম্পর্ক আমরা বের করব। তা আমাদের এখানে একটা আদর্শ গ্যাসের সংজ্ঞা দেওয়া আছে, যে সংজ্ঞাটা আমরা আগেই বুঝবো না। তো সেই সংজ্ঞাটাই বলা হয়েছে যে তাত্ত্বিকভাবে যে সকল গ্যাসের তাপমাত্রা এবং চাপে গ্যাসের সূত্রসমূহ এবং গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য পুরোপুরি মেনে চলে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো। তো এখানে আমাদের আগে তাহলে বয়েল এবং চার্লসের সূত্র শিখা লাগবে, আর গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য মানা লাগবে, তাই না? তাহলে এই দুইটা পড়ার পর আমরা কি বুঝতে পারবো যে আদর্শ গ্যাস কি। তো আমি, যদিও আদর্শ গ্যাস এই দুইটা পড়ার পরে আমরা বুঝতে পারবো, আপনাদের বইয়ে এটা দেওয়া নাই, একটু হায়ার ক্লাসের বইয়ে দেওয়া আছে অথবা কেমিস্ট্রিতে একটু টাচ আছে। সেটা হচ্ছে আদর্শ গ্যাস যখন আমরা বলি, তখন আমরা দুইটা জিনিস অ্যাজাম্পশন করে নিই। এক নাম্বার জিনিস, সেটা হচ্ছে গ্যাসের যে আয়তন আছে, সেই গ্যাসের আয়তন হচ্ছে পাত্রের আয়তন। এই কথাটা বলেন তো আসলে কি সত্য? না। না। না, কেন না বলেন তো? গ্যা- গ্যাসের ক্ষেত্রে অণুগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় থাকে, যার কারণে পুরাটাকে আয়তন বলা যায় না। না, এটা তো কথা না। আমি বললাম যে গ্যাসের যে আয়তন, সেই গ্যাসের আয়তনটা হচ্ছে পুরা পাত্রের আয়তন, অথবা পাত্রের আয়তনকে আমরা ভি হিসাবে ধরে নিই। দেখেন গ্যাসের তো নিজস্ব একটা আয়তন আছে, তাই না, জি ভাই। মলিকিউল গুলোর। তাহলে সেই গ্যাসের নিজস্ব কিছু আয়তনকে যখন আমরা কনসিডার করব, তখন কিন্তু ভাই সেইটা কিন্তু আর আদর্শ গ্যাসের মতো আচরণ করবে না। কেননা ধরেন একটা পাত্রের মধ্যে নাইট্রোজেন আছে, তো সেখানে
আপনি যদি পাত্রের আয়তন ভি ধরেন, বা আপনি যে সূত্র ডেভেলপ করবেন, আমি আগেই বলে নিই যে আদর্শ গ্যাসের সূত্র কি, আগেই বলে দিই, হ্যাঁ। পিভি ইজিক্যাল টু এনআরটি। আমরা নানা রকম কায়দা ফন্দি করে অনেক রকম জিনিসপত্র আলোচনা করে এই সূত্রটাতে আসবো, বুঝতে পারছেন? তা আমি আগেই সূত্রটা বলে দিলাম, পিভি ইজিক্যাল টু এনআরটি, যেটা আপনাদের 9-10 এর বইয়েও ছিল, যেন আপনাদের বুঝতে একটু সহজ হয়। তো পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রে এই ভিটা কি, পাত্রের আয়তন। তাহলে এখন পাত্রের আয়তন মানে কি, গ্যাস যার মধ্যে ছুটাছুটি করতে পারে। গ্যাসের নিজস্ব যে মলিকিউল আছে, সেগুলো যখন ছুটাছুটি করে, ওই মলিকিউলের আয়তন কি আমাদের বাদ দেওয়া উচিত ছিল না? উত্তর হচ্ছে হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে যদি সেইটা অনেক বড় একটা পাত্রে থাকে, তাইলে বলেন দেখি ওই বড় পাত্রের তুলনায় গ্যাসের মলিকিউল গুলোর নিজস্ব আয়তন কি খুবই ক্ষুদ্র, সেটাকে আমরা জি ভাই। নগণ্য হিসাবে কল্পনা করতে পারি। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কল্পনা করি যে ওই গ্যাসটা অনেক বড় একটা পাত্রে আছে, ঠিক আছে? তো যার কারণে আমরা ওই ইন্টারনাল যেই ছোট ছোট মলিকিউল গুলোর নিজস্ব আয়তন আছে সেগুলোকে আমরা কনসিডার করি না। কথা বোঝা গেছে? জি ভাই। 2 নাম্বার, আমরা আরেকটা জিনিস কনসিডার করি না, সেটা হচ্ছে এই যে যে এটা বলা হয়েছে যে গতিতত্ত্বের স্বীকার্য। তো সেখানে বলা হচ্ছে যে একটা গ্যাস এই যে সে ছড়ায় ছিটায় থাকে, তার মানে কি গ্যাসের নিজস্ব কণাগুলোর মধ্যে একজনের সাথে আরেকজনের কোনো তেমন কো রিলেশন নাই, বা একজন আরেকজনকে আকর্ষণ টাকর্ষণ করে না। যেমন পানির মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, বা হাবিজাবি ভ্যান্ডারওয়ালস টল থাকে, বা কঠিন পদার্থের মধ্যে কি মেটালিক বন্টন থাকে। কিন্তু আমরা কঠিন এই গ্যাস যখন পড়ি তখন কি বলি, যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকম বল থাকে না। জি ভাই। কিন্তু আসলে কি তাই? আসলে কি এইগুলো কি অণু আকারে থাকে না, N2O2, জি তাই না? ভাই। এরকম আকারে থাকে। তো এই কারণে বলা হচ্ছে যে আমরা এখানের ক্ষেত্রে যদিও ধরে নিচ্ছি, আমরা এখানের ক্ষেত্রে যদিও ধরে নিচ্ছি যে এখানে কোনো গ্যাসের অণুগুলোর মধ্যে নিজস্ব কোনো শক্তি নাই, বা কোনো আকর্ষণ শক্তি নাই, কিন্তু আসলে তো আকর্ষণ শক্তি থাকে। তো আমরা আদর্শ গ্যাস যখন পড়ি, বা আইডিয়ালিস্টিক গ্যাসের যখন আমরা এই প্রমাণগুলো যেখান থেকে আসছে, বা যে এক্সপেরিমেন্ট গুলো থেকে এই বয়েল চার্জ, বা আমরা হচ্ছে চাপের যে সূত্রগুলো পড়বো, এগুলো যে আসছে, সেখানে আসলে ধরা হয়েছে দুইটা জিনিস। এক, পাত্রটা অনেক বড় একটা আয়তনে আছে, যার কারণে গ্যাসের নিজস্ব আয়তন কোনো তেমন প্রভাব ফেলে না। আর 2 নাম্বার কি বললাম, যে সেখানে গ্যাসের এই কোনো নিজস্ব কোনো কি নাই, আকর্ষণ শক্তি নাই। এই দুইটা অ্যাজাম্পশন করে ধরেই হচ্ছে আমাদের আদর্শকে ডেরাইভ করা হয়েছে। তো আসেন আগে আমরা বয়েল চার্লস এবং এই ইয়ের সূত্র, চাপের সূত্রটা পড়ি, তারপর আমরা এসে এই আদর্শ গ্যাস এবং রিয়েল গ্যাসের অংশটুকু আমরা বোঝার চেষ্টা করব। তো আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে। তার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে সে স্থির তাপমাত্রায়, এখন কেন স্থির তাপমাত্রায় বললো, এটা একটু আমি বলি। সেটা হচ্ছে আমরা বলছিলাম যে পি, ভি এবং টি তিনটাই কি পরিবর্তন হয়ে যাচ্ছে। জি ভাই। তিনটা মিলে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে। তো এই তিনটা মিলে যখন গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে, মানে কি গ্যাঞ্জাম, ধরেন পি কে আপনি চেঞ্জ করতেছেন, চাপ কে আপনি চেঞ্জ করতেছেন, তখন কি হবে? আয়তন বলবে আমিও চেঞ্জ হয়ে যাব, টেম্পারেচার বলবে আমিও চেঞ্জ হয়ে যাব। তাহলে এটা কি একটা সমস্যা না? জি ভাই। তাহলে এই সমস্যার জন্য তাহলে তো আমি আর সম্পর্ক আলাদা আলাদা করে বের করতে পারছি না। তাহলে আমি যদি সম্পর্ক আলাদা আলাদা বের বের করতে না পারি, তাহলে তো গ্যাঞ্জাম। এই জন্য আমরা এখন চিন্তা করব যে যে কোনো একটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরে নিব। কি বললাম? যে কোনো একটাকে কনস্ট্যান্ট হিসাবে ধরে নিব। তো আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট তার মানে কি, ওই যে যেই পাত্র ছিল, আমরা আবার ওই পিস্টনের কথা কল্পনা করি, এরকম একটা পিস্টন ছিল না? জি ভাই। হ্যাঁ, এরকম একটা পিস্টন ছিল। তো এই পিস্টন, এবার আমরা কি করব, চাপ যদি বাড়াইতে বাড়াইতে কমাইতে হয়, তাহলে পিস্টন ধরে উঠানামা করানো লাগবে। পিস্টন নিচের দিকে নামালে চাপ বৃদ্ধি পাবে, আয়তন কমবে। আর পিস্টন উপরের দিকে নিয়ে গেলে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে আর চাপ কমবে, রাইট? জি ভাই। তো এর মধ্যে কি হবে, টেম্পারেচারও চেঞ্জ হয়ে যাবে। এর কারণ হচ্ছে, আপনারা পরবর্তীতে থার্মোডাইনামিক্সে যা শিখবেন, আমি তারপরেও বলে দিই, টেম্পারেচার আসলে কি গতিশক্তির পরিমাপ। গতিশক্তি মানে কি, কোন একটা পদার্থের মধ্যে ধরেন যেই পরিমাণ অণুগুলো সংঘর্ষ করতেছে, একটা পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাস আছে, তারা তারা নিজেরা নিজেরা মারামারি করছে, বাড়ি খাচ্ছে, একজন আরেকজনের সাথে সংঘর্ষতে লিপ্ত হচ্ছে, কলিশন করতেছে। এটাই কি গতিশক্তি না?
আর এই গতিশক্তির পরিমাপটাই হচ্ছে টেম্পারেচার। কথা কি বুঝতে পারছেন? যত বেশি সংঘর্ষ, যত বেশি মারামারি, তত বেশি টেম্পারেচার বৃদ্ধি। যেমন আমরা যখন চুলার উপরে একটা গ্যাসে রেখে দিব, তখন কি হবে, গ্যাসগুলো একদম ওদের মাথা গরম হয়ে যাবে যে এখন আমাদের ফাইট করা লাগবে। তখন বিশাল আকারে ছুটাছুটি করবে আর নিজেরা নিজেরা গলিউশন করবে, মারামারি করা শুরু করবে। তখন কি হবে, বেশি তাপমাত্রা অনুভূত হবে। তাহলে তাপমাত্রা জিনিসটা কি, আসলে গতিশক্তির পুরো পরিমাপটা। তো এখন আমি যখন চাপকে বৃদ্ধি করব, তখন কি হবে, ওইখানকার গ্যাসগুলো মারামারি করার জন্য ওপেন ফিল্ডের জায়গায় ক্লোজ ফিল্ড, তাই না? ওই যে ডাব্লিউডাব্লিউ তে কি হয়, কেস বন্ধ করে দেয় না, মানে উপর থেকে জালিকা ফেলে দেয়, দেখিছো কোনোদিন? যে ডাব দেখেছি। এই যে ডাব্লিউডাব্লিউ এর ক্ষেত্রে কি করে, উপর থেকে একটা কেস ফাইট হয় না, মানে খাসা পানি দেয়, তখন কি হয়, মারামারি আরো জমজমাট হয়। তো এইরকম আমি যদি এখন চাপ বৃদ্ধি করে দিই, তাহলে কি হবে, ওদের ফাটাফাটি করার জায়গা বা ফাইটের জায়গা কমে যাবে। তখন ওরা নিজেরা নিজেরা আরো বেশি ফাইট করবে, যেহেতু অনেক দূরে পথ অতিক্রম করতে পারছে না, তার আগে আরেকজনের সাথে বাড়ি খাবে, তখন টেম্পারেচার বৃদ্ধি পাবে। তো এই কারণে আমি যখনই চাপকে পরিবর্তন করছি, তখন আয়তনও পরিবর্তন হয়ে যাচ্ছে, টেম্পারেচারও পরিবর্তন হয়ে যাচ্ছে। আর যখনই চাপ বৃদ্ধি করব, তখন আয়তনও কি হবে, কমবে, আবার টেম্পারেচার কি হবে, বাড়িয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? এই কথা কি বোঝা গেছে? জি বোঝা যদি যায়, তাহলে এখন এই সমস্যা দূরীকরণ করার জন্য, মানে এটা তো একটা সমস্যা, আবার আয়তনের ক্ষেত্রেও সেম, আয়তন যদি পরিবর্তন করি, সেখানেও চাপ আর টেম্পারেচার দুইটাই চেঞ্জ হয়ে যাবে। আবার টেম্পারেচার পরিবর্তন করলে চাপ এবং আয়তন দুইটাই আবার চেঞ্জ হয়ে যাবে। তো এই সমস্যা দূরীকরণ করার জন্য আমরা একটা একটাকে কনস্ট্যান্ট ধরবো, আর বাকি দুইটার মধ্যে কোরিলেশন তৈরি করব। তাহলে 1 নাম্বার আমাদের কাজ হচ্ছে টিটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। টিটাকে কনস্ট্যান্ট ধরা মানে কি, একটু চিন্তা করা কঠিন। এর মধ্যে ধরো একটা থার্মোমিটার আছে, সেই থার্মোমিটার 25°C। এখন আমি একে চাপের পরিবর্তন করলেও সেটা 25ই থাকবে সামহাও, যে কোনো ভাবেই হোক, তার ভেতরের তাপমাত্রা অলওয়েজ 25° থাকবে। কথা কি বুঝতে পারছো? মানে জি আয়তন আমি ভাই। বৃদ্ধি করি ভাই অথবা এটা কি কমাই, সম্ভব সবসময়? সম্ভব বলতে আমরা এমন একটা ব্যবস্থা করছি, ধরেন নিচের থেকে তাপ সরবরাহ করতে আসি, তাহলে কি হবে, আয়তনও বৃদ্ধি পাচ্ছে, আবার সেম পরিমাণ তাপও আমরা এখানে আগুন জ্বালায় এর ভিতরে দিচ্ছি। তাহলে কি হবে, টেম্পারেচারটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এমন একটা সিস্টেম সেখানে করছি, বা এমন আকারে সে হচ্ছে তাপ একে অন্যের সাথে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে, যেন ওই টেম্পারেচারটা কি হয়, কনস্ট্যান্ট থাকে। ওকে। জি ভাই। এখন টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের বলতেছে চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে 1 নাম্বার জিনিস, তার মানে পিভি ইজিক্যাল টু কি হবে, কে হবে। কে মানে কনস্ট্যান্ট, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল কি, একটা কনস্ট্যান্ট। এবং বলছে যদি স্থির তাপমাত্রায় পিভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করা হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল লেখা হবে। অর্থাৎ পিভি ইজিক্যাল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমি যদি পিভি বনাম পি কে অঙ্কন করি, তাহলে পিভি বনাম পি মানে কি, এই বরাবর পিভি, ওয়াই বনাম এক্স এর গ্রাফ হয়, আর এই বরাবর কি পি। তাহলে পিভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে দেখতে এমন হবে না? জি ভাই। তাহলে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখার মতো আচরণ করবে। 2 নাম্বার কথা কি বলছে, বলছে চাপ অপরিবর্তিত রেখে। এইবার আমাদের কি বলেছে, যে পি, ভি এবং টি এর মধ্যে কাকে কনস্ট্যান্ট রাখছি, চাপকে আমরা কনস্ট্যান্ট রাখছি। চাপকে আমরা যদি কনস্ট্যান্ট রেখে গ্যাসের তাপমাত্রা 0°C হতে, মানে গ্যাসের তাপমাত্রা ধরুন 0°C ছিল, সেখান থেকে আস্তে আস্তে কমাতে কমাতে পরম শূন্যতে নিয়ে গেলাম, মানে -273-এ নিয়ে গেলাম, তাহলে গ্যাসের আয়তন কত হয়ে যাবে, শূন্য হয়ে শূন্য। যাবে। তাহলে এখানে আমরা কিসের সাথে কিসের সম্পর্ক ডেভেলপ করলাম, চাপকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, আর আয়তন আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক ডেভেলপ করলাম। জি ভাই। মানে টেম্পারেচার যত আমি কমাবো, আমাদের আয়তন কি হবে, তত কমতে থাকবে, এবং কমতে কমতে -273-এ যায় শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, দ্বিতীয় কথা বলছে যে গ্যাসটি যদি তাপ বাহ্যিক কাজ না করে, এটা আমরা বুঝবো না, হ্যাঁ, এটা আমরা থার্মোডাইনামিক্সে যাই একটু বোঝার চেষ্টা করব, যে গ্যাসটি যদি বাহ্যিক বা এক্সটার্নাল কাজ না করে, তাহলে প্রসারিত হয়, তখন কোনো তাপীয় পরিবর্তন হয় না। এই তাপ জিনিসটা কি, এটা নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা নাই। তো আমরা এখন তাপ নিয়ে আলোচনা করব না, ঠিক আছে। এই 3 নাম্বার জিনিস সমস্যা নাই, আমরা যখন থার্মোডাইনামিক্সে পড়বো আমাদের আবার ফিরে আসবে, এবং ফিরে আসার পর আমরা সেখানে আলোচনা করব।
এবার আমাদের বলছে যে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন পরিবর্তন হইলেও স্থির তাপমাত্রা মানে কি টেম্পারেচার এবার চেঞ্জ হচ্ছে না, তাহলে টি কি কনস্ট্যান্ট, তাহলে টি এবার কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে টি কনস্ট্যান্ট হলে কি বলছে, বলছে আদর্শ গ্যাসের আয়তন পরিবর্তন হইলেও, আয়তন পরিবর্তন হলে সেখানে চাপের নিশ্চয়ই পরিবর্তন হবে। তার মানে আয়তন এবং চাপ পরিবর্তন হলেও অভ্যন্তরীণ কোনো শক্তির পরিবর্তন হয় না। অর্থাৎ আমি যে এতক্ষণ ধরে কথাবার্তা বললাম যে টেম্পারেচার চেঞ্জ হইলেই কেবলমাত্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়, আর অভ্যন্তরীণ শক্তি মানে কি অভ্যন্তরীণ গতিশক্তি। অভ্যন্তরীণ শক্তি মানে অভ্যন্তরীণ গতিশক্তি না, আরো কিছু শক্তি আছে, কিন্তু সেগুলোকে যদি এখন আমি নেগলেক্ট করি তাহলে পার্টিকুলারলি অভ্যন্তরীণ শক্তি মানে গতিশক্তির পরিমাণ। ঠিক আছে, তাহলে ভাইয়া, যতক্ষণ টেম্পারেচার চেঞ্জ হবে না ততক্ষণ গতিশক্তির পরিবর্তন হবে না, যেই গতিশক্তির পরিবর্তন হবে অমনি টেম্পারেচারের চেঞ্জ হবে। ওকে। জি ভাইয়া, আমি একটা কথা বলি। হ্যাঁ, আমরা যখন পড়লাম যে পিবি ইকুয়াল কনস্ট্যান্ট, তাইলে ওই যে প্রথম যেটা বললেন ওইটাই 4 নাম্বার লাইনটাতে এটাই কি বুঝাইছে যে পিবি ইকুয়াল কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা চেঞ্জ হবে না আর স্থির তাপমাত্রায়? স্থির তাপমাত্রায় মানে টি যখন কনস্ট্যান্ট, টি জি যখন ভাইয়া। কনস্ট্যান্ট তখন বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। এটার মানেটা হচ্ছে যে ধরেন ই মানে কি অভ্যন্তরীণ শক্তি, ই জি ভাইয়া। আনচেঞ্জ থাকবে কার সাথে সাথে টেম্পারেচারের সাথে সাথে। তাহলে আমরা বলতে পারি টেম্পারেচারের পরিবর্তন করলে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে কত, সরি টেম্পারেচার না আয়তনের পরিবর্তন করছি তাই না, তাহলে ডেল ভি হবে। তাহলে আমরা আয়তনের পরিবর্তনের সাথে সাথে আমাদের এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে জিরো, যদি টেম্পারেচার থাকে কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কথা কি বুঝছেন, প্রথম আর দ্বিতীয় কথার মধ্যে পার্থক্য আছে। প্রথম কথাই বলেছে চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক মানে পিভি ইজিক্যাল টু কে, আর দ্বিতীয়বার বলছে কি যে স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। এবং হ্যাঁ এখানেও পিভি ইজিক্যাল টু কেই হবে, স্থির তাপমাত্রা হলে কেই হবে, মানে পিভি ইজিক্যাল টু কেই হবে। আচ্ছা এখন আসেন আমাদের যে এই এই বেসিক নেসেসিটি বা ক্যারেক্টারিস্টিক্স এর উপরেই দাঁড় করায় আমাদের গ্যাসের সূত্রসমূহ দেওয়া হয়েছে। আর গ্যাসের সূত্রসমূহ মূলত কি করবে আমরা অলরেডি আলোচনা করেছি, টেম্পারেচার বা তাপমাত্রা, চাপ এবং আয়তন, এদের যে কোনো একটাকে স্থির রেখে অন্য দুইটাকে পরিবর্তন করলে আমরা যা যা সূত্র পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কি কি বলবো, আদর্শ গ্যাসের গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্র। এখন কাহিনী হচ্ছে যে এই লস অফ আইডিয়াল গ্যাস এখানে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্রকে মার্জ করলেই আসবে কি পিভি ইজিক্যাল টু এনআরটি। কথা কি বুঝছেন? জি তো ভাই। একটা শর্টকাট সেটা হচ্ছে বারবার এই পিভি ইজিক্যাল টু এনআরটি আমাদের সূত্র বিভিন্ন ভাবে, একবার বলবে নিচের কোনটা বয়েলের সূত্র মানে, নিচের কোনটা চার্লসের সূত্র মানে, নিচের কোনটা চাপের সূত্র মানে, এই দিয়ে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায়ে আপনাদের এমসিকিউ আসবে, আপনাদের এই ফিজিক্স ফার্স্ট পেপারের দশম অধ্যায়ে এমসিকিউ আসবে। তো এত কথা তো মনে থাকে না, এজন্য আপনারা মনে রাখবেন যে সূত্রই প্রডিউস হোক এই পিভি ইজিক্যাল টু এনআরটি থেকে আসবে। যেমন আমি আগেই আপনাদের এটা বুঝাই দিই তাহলে আপনাদের জন্য পুরো ক্লাসটা বাকি ক্লাসগুলো বোঝার সুবিধা হবে। যেমন ধরেন যখন টি কনস্ট্যান্ট, এন আর আর এই দুইটাই কি কনস্ট্যান্ট না, জি ভাই। তাহলে পিভি ইজিক্যাল টু কি লিখবো কে, যখন কি টি কনস্ট্যান্ট। জি ভাই। আবার ধরেন আমাকে বললো যে ভি কনস্ট্যান্ট, তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমার কি হবে পিভি ভাগ টি ইজিক্যাল টু কি কনস্ট্যান্ট, জি ভাই। পিভি ভাগ টি। তাহলে কখন, যখন ভি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আবার আমাকে যদি বলে পি কনস্ট্যান্ট, তাইলে বি বাই টি তাহলে ভি ইকুয়াল বাই টি কনস্ট্যান্ট। ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এই হচ্ছে সূত্র। কথা কি বুঝেছেন? এখন এই সূত্র আমরা এখন এখানে এরা আলাদা আলাদা ভাবে পর্যবেক্ষণ করে মানে এই তিনটা সূত্র মিলিয়ে আসলে পিভি ইজিক্যাল টু এনআরটি আসছে। আমরা কি করলাম ব্যাক ক্যালকুলেশন করলাম। কেন করলাম? ভাই মনে রাখার জন্য। আমরা এদের মতো করেই প্রমাণ করব পিভি ইজিক্যাল টু এনআরটি, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আগে থেকে আমরা জানিয়ে রাখলাম তাহলে আমাদের পুরো জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। তো এই বয়েল চার্লস আর চাপীয় সূত্র এরা এই 1700 শতক আর 1800 শতক, মোটামুটি 50-60 বছরের মধ্যেকার লোকজন তিনজনই আমার যতদূর মনে পড়ে, অনেক আগে পড়ছিলাম আর কি, তো আমার যতদূর মনে পড়ে এরা তিনজনই হচ্ছে সেই সময়ের লোক। তো এরা তিনজন মিলি এই 50-60 বছরে এই তিনটা সূত্র ডেভেলপ করছিল। তো কেমনে ডেভেলপ করছিল, ওইরকম একটা সিলিন্ডার নিছিল,
নিয়ে ওরা পর্যবেক্ষণ করছিল যে এই যে টেম্পারেচার চেঞ্জ করছি, তাইলে চাপের চেঞ্জটা কেমন হচ্ছে, এবং হওয়ার পরে তারা এই সূত্রগুলো লিখেছিল। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তো এই করে করে মানে আমাদের ইকুয়েশন ডেভেলপ হয় অনেক ভাবে। কিছু ইকুয়েশন ডেভেলপ হয় অন্য আরেকটা ইকুয়েশন থেকে, কিছু ইকুয়েশন ডেভেলপ হয় ডিরেক্টলি পর্যবেক্ষণ করে যে মানগুলো কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে তাদের মধ্যে কোরিলেশন করি। কিছু মানে কিছু ইকুয়েশন তৈরি হয় গ্রাফ থেকে। তো এরকম অনেক রকম পদ্ধতিতে ইকুয়েশন ডেভেলপ হয়। তো বয়েল চার্লস এবং চাপীয় সূত্র, এই তিনটা সূত্রই আসছে হচ্ছে পর্যবেক্ষণ থেকে। এখন এরা কি পর্যবেক্ষণ করছিল? প্রথমে তাপমাত্রা স্থির রেখে আয়তন আর চাপকে দেখিছে, একসময় চাপকে স্থির রেখে আয়তন আর তাপমাত্রা দেখিছে, দেখি এরা ডাটাগুলো বসাইছে। বসানোর পর ওদের কাছে মনে হয়েছে তাহলে এই সূত্রটা লেখা যায়। এখন বয়েল সাহেব কি করেছিল? বয়েল সাহেব করেছিল তাপমাত্রাকে স্থির রেখে বাকি দুইটার পরিবর্তন। চার্লস কি করেছিল? চাপকে স্থির রেখে বাকি দুইটার পরিবর্তন। চাপীয় সূত্রটা কে দিছিল? চাপীয় সূত্র কোন ভদ্রলোক দিছিল? ভুলে গেলাম। গেলুফাক। হ্যাঁ, না না, গেলুসাক হবে কেন, রেনো। রেনো দিছিল চাপের সূত্র। এখন এই চাপের সূত্র আপনি যেটা বলতেছেন ওটা ভিন্ন, ঠিক আছে? আচ্ছা, আরো অনেক সূত্র আছে, পড়বেন আপনারা, অ্যাভোগাড্রো শিখবেন, লুসাকের সূত্র পড়বেন, অনেক সূত্র পড়বেন। চাপের সূত্র দিছিল মনে হয় রেনো। তো এই রেনো ভদ্রলোক কি করছিল? আয়তনকে স্থির রেখে চাপ এবং তাপমাত্রার পরিবর্তন সে লক্ষ্য করেছে। এখন এটা একটু মনে রাখা লাগবে। বয়েল মানে মনে করবেন তাপমাত্রা, ওই যে পানি বয়েল করে, তাহলে তাপমাত্রা। সো তাপমাত্রা এখানে স্থির। চার্লস প দিয়ে শুরু হয়েছে, চাপ স্থির। আর যেটা চাপ স্থির সেটার কি হবে? আয়তন স্থির। মানে চাপীয় সূত্রটার আয়তন স্থির। তো এটা একটু মনে রাখবেন যে কোনটার সময় কোনটা স্থির, তাহলে বাকি দুইটার মধ্যে সারা সম্পর্ক স্থাপন করেছে। এর কারণ তিনটা সূত্র অনেক সময় মনে থাকে না, মানে আমার নিজের মনে থাকতো না তো, যে কোনটা কার সূত্র। সূত্র মনে আছে কি, কিন্তু কার সূত্র সেটা মনে থাকতো না। তো এই কারণে আমি এভাবে মনে রাখতাম। তো বয়েলের সূত্র কি করেছে? বয়েলের সূত্র সে কি করছে? তাপমাত্রা স্থির রাখছে। স্থির রাখে সে দেখছে যে কোন একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তাহলে ভর যদি আমি চেঞ্জ না করি, ওই রকম গ্যাসই রেখে দিই, তাহলে গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানেটা কি? তার মানে হচ্ছে আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে ভি ভেরিজাস কি হবে? 1/p। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে ও এত কাজ কারবার করি এই সূত্রটা আবিষ্কার করেছে। তাহলে সে কি বলছে? বলছে যে তাপমাত্রা যখন স্থির থাকবে, তখন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। এটা ক নাম্বারে শিওর দিবে। এই তিনটা সূত্রের মধ্যে, এই তিনটা মানে তিনটা সূত্রের বিবৃতি কোথাও না কোথাও আপনি ক অথবা খতে আপনারা পাবেন। এটা আপনারা গ্যারান্টি থাকেন, এই তিনটা বিবৃতি একদম খুব সুন্দর মতো পারা লাগবে। ক্লিয়ার? তাহলে ভি ভেরিজাস 1/p। এখন এই ভি ভেরিজাস যে 1/p, এখানে আমরা কি করছি? তাপমাত্রা স্থির রাখছি না? জি এই ভাই। তাপমাত্রা স্থির রাখার কারণে এই ইকুয়েশনটাকে অনেক সময় কি বলা হয়? এই ইকুয়েশনটাকে অনেক সময় বলা হয় সমষ্ণ সমীকরণ। সমষ্ণ মানে কি? সমান পরিমাণ উষ্ণতা। সমষ্ণ সমীকরণ। এটাও থার্মোডাইনামিক্সে এই সমষ্ণ, সমষ্ণ শব্দটা পাবেন, সেখানে সমষ্ণ পদ্ধতি পাবেন। তো এটা একটু মনে রাখেন। এটা মানে কি? তাপমাত্রা স্থির মানে কি? সমষ্ণ সমীকরণ। এবং এটাকে ইংরেজিতে কি বলা হয়? আইসোথার্মাল ইকুয়েশন। আইসো থার্মাল, আইসো মানে কি? সমান, তাই না? জি ভাই। ইকুয়েশন। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা তাহলে লিখতে পারি কি? পিভি ইজিক্যাল টু কি হবে? কনস্ট্যান্ট পিভি ওয়ান। ইজিক্যাল টু আমরা এখান থেকে কি করতে পারি? কনস্ট্যান্ট লিখতে পারি। কেমনে কনস্ট্যান্ট লিখতে পারি? যদি ভি ইজিক্যাল টু কে ইন্টু 1/p হয়, তাহলে পিভি ইজিক্যাল টু কি হবে? কে হবে। তাহলে এই পিভি ইজিক্যাল টু কে যদি হয়, তাহলে আমরা বলতে পারি কি? P1 V1 ইজিক্যাল টু P2 V2 ইজিক্যাল টু P3 V3। অনেক জায়গায় আমরা ইউজ করব। অর্থাৎ ধরেন কোন একটা গ্যাসের আয়তন হঠাৎ করে দ্বিগুণ করে দিলাম, তাহলে তার চাপ কত গুণ বাড়বে? হাফ গুণ কমবে। কমবে। তাহলে কি হবে? হাফ গুণ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এটা পারা যাবে না? তাহলে এইভাবে আমাদের গ্যাসের আয়তন বলবে এত গুণ বাড়ায় দিলাম, কখনো বলবে চাপ এত গুণ বাড়ায় দিলাম। তাহলে সেখান থেকে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের কি হবে? P1 V1 ইজিক্যাল টু P2 V2 ইজিক্যাল টু P3 V3, যা ইচ্ছা আমরা লিখতে পারবো।
যে কোনো পয়েন্টের জন্য আমরা লিখতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বয়েলের সূত্রের গ্রাফ শিখতে হবে। এখন বয়েলের সূত্রের গ্রাফ যখন আমরা শিখবো, আচ্ছা, এই বয়েলের সূত্র দিছিল কে? এই বয়েলের সূত্র দিছিল কিন্তু বিজ্ঞানী রবার্ট বয়েল। হ্যাঁ, রবার্ট বয়েল। কত ভাই এগুলো সালে কি? দিছিল? এই রবার্ট এই বয়েলের সূত্র কে দিছিল এটা তো মেডিকেলে জিজ্ঞেস করতে পারে, বুঝতে পারছেন? তাহলে কে দিছিল? রবার্ট বয়েল। কত সালে দিছিল? 1662 সালে দিছিল। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো রবার্ট বয়েল 1662 সালে দিছিল। আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিছিলাম 10 দিন, তো তখন আমি এই বইটা দাগায় রাখছিলাম। তো যেহেতু এই বইয়ে দাগানো আছে, তা আমি এই কারণে আপনাদেরও দাগায় দিলাম। হ্যাঁ, আসলে আসলো, না আসলে না আসলো। এখন আসেন, এই বয়েলের সূত্রের আমাদের বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা গ্রাফ শিখব। তো বয়েলের সূত্রের যে মেন গ্রাফ, সেটা আমরা আগে শিখি। যে যখন টি স্থির, মানে টি যখন কনস্ট্যান্ট, তখন আমাদের গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে কার সাথে কার আমরা দেখব? ধরেন আমরা চাপের সাথে কার গ্রাফ আয়তন। দেখব? ভি এর আয়তন। গ্রাফ দেখব। আয়তন। ঠিক আছে, এখন বলেন তো ব্যস্তানুপাতিকের গ্রাফ কেমন হয় দেখতে? কোনো দুইটা ইকুয়েশন যদি ব্যস্তানুপাতিক হয় তার গ্রাফ এমন হয় না দেখতে? জি ভাই। জি ভাই, নিচের দিকে প্যারাবোলা। হ্যাঁ, নিচের দিকে গুড, লোয়ার প্যারাবোলা হয়। কেন লোয়ার প্যারাবোলা হয়? উপরে যদি পি এর মান ধরেন এখানে আমরা গ্রাফটা আঁকাই দিই, তো আমাদের গ্রাফটা দেখতে কেমন? এমন হবে, তাই না? তাহলে এমন হবে। তাহলে এমন যদি গ্রাফটা হয়, তাহলে কেন হবে? যেখানে ভি বেশি সেখানে কি হবে? পি কম। আর যেই পি বেড়ে যাবে অমনি ভি কমে যাবে। কথা কি বুঝতে পারছেন? কি জি বললাম? ভাই। আমরা একটু সুন্দর করে আঁকাই। সেটা কি বললাম? যে যখনই আমাদের কি হবে, ভি বেশি তখন পি কম, আর যখন পি বেশি তখন ভি কম। এই যে যে রেখাটা আমরা অঙ্কন করলাম, এই রেখার বলেন তো এই জায়গায় যা টেম্পারেচার, এখানেও কি সেম টেম্পারেচার না? কেননা টেম্পারেচার কি আনচেঞ্জড। জি ভাই। তাহলে এই যে যে সেম পরিমাণ টেম্পারেচার যেহেতু, সেহেতু এটাকে আমরা কি রেখা বলবো? এটাকে আমরা সমষ্ণ রেখা বলবো। তাহলে এই পি ভার্সেস ভি গ্রাফের যে রেখাটা আছে, এই রেখাটা যেহেতু টি কনস্ট্যান্ট, তাই এখানে আমরা কি বলবো? সমষ্ণ রেখা বলবো। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা থার্মোডাইনামিক্সেও আমাদের কাজে লাগবে, সমষ্ণ রেখা। হ্যাঁ, তো এখন এই যে যে সমষ্ণ রেখা আমরা পাইলাম, এইখানে এখানে নিশ্চয় একটা চাপ আছে এই বরাবর, জি ভাই। আর এখানে নিশ্চয় একটা আয়তন আছে। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি? পি 1 এবং ভি 1। আর জি এই ভাই। গ্রাফের এখানেও একটা কি আছে? আয়তন আছে এবং একটা চাপ আছে, যেটাকে আমরা বলতে পারি কি? P2 V2 বিন্দু বলতে পারি। জি ভাই। তাহলে এই P1 এবং ভি 1 আর P2 V2 বিন্দু, এই দুইটাই কি হবে? সমান। দুইটার গুণফল সেম হবে। এই বুঝা যাচ্ছে? এই বাকিটা কি বুঝতে পারছো? এই রনি আপা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি যে এটা একটা টি টেম্পারেচারে কিসের? পি ভার্সেস এই সরি ভি ভার্সেস পি এর সমস্যা রেখার গ্রাফ। ক্লিয়ার? জি ভাই। এবং এখান থেকে যদি আপনারা দেখেন যে P1 V1 মানে কি? P1 V1 মানে হচ্ছে এই এইটা চতুর্ভুজ, এই চতুর্ভুজ। P1 V1 মানে কি? এই চতুর্ভুজের ক্ষেত্রফল। গুড, ঠিক না? P1 V1 যে গুণ করেছি এটার মানে কি? এই চতুর্ভুজের ক্ষেত্রফল। জি ভাই, বুঝতে পারছি। আর P2 V2 মানে কি? এই চতুর্ভুজের ক্ষেত্রফল। জি ভাই। রাইট, এরকম একটা চতুর্ভুজ হবে। হ্যাঁ, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি? সেম। সমান। বুঝা গেছে? জি ভাই। তাহলে এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিলে পারা যাবে। জি ভাই। আশা করি পারা যাবে। এইবার আসেন, এইবার আসেন যে যদি টেম্পারেচার ধরেন ভিন্ন ভিন্ন টেম্পারেচার নিছি, যে 25 ডিগ্রিতে একবার পি ভার্সেস ভি গ্রাফ দেখছি, একবার 30 ডিগ্রিতে দেখছি, একবার 40 ডিগ্রিতে দেখছি।
তাহলে তিনটা আমরা পিভি গ্রাফ পাবো। একটা গ্রাফ দেখতে হবে হচ্ছে এরকম, একটা গ্রাফ দেখতে হবে হচ্ছে এরকম, আরেকটা গ্রাফ দেখতে হবে হচ্ছে ধরেন এরকম। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথম গ্রাফটা কি T1 তাপমাত্রায়, দ্বিতীয় গ্রাফটা T2 তাপমাত্রায়, তৃতীয় গ্রাফটা T3 তাপমাত্রায়। এবং আমরা কি গ্রাফ লক্ষ্য করছি? আমরা পি ভার্সেস ভি এর গ্রাফ লক্ষ্য করছি। কথা কি বুঝতে পারছেন? ওই ভি ভার্সেস পি না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ভি ভার্সেস পি এর গ্রাফ দেখতে পারছি। তাহলে আমরা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ভি ভার্সেস পি এর গ্রাফ লক্ষ্য করতে পারছি। একটা মিনিট দাঁড়াও তো, এই পানি পড়ছে কোথার থেকে, একটা মিনিট দাঁড়াও। তাহলে কি করলাম আমরা? T1 T2 এবং T3 তাপমাত্রায় আমরা ভি এর সাথে পি এর সম্পর্কটা দেখার চেষ্টা করলাম। এখন আমাদের যদি প্রশ্ন করে যে ভাই এখানে কোন টেম্পারেচারটা বেশি, তাহলে কি পারা যাবে T1 বেশি নাকি T2 বেশি নাকি T3 বেশি? পারা যাবে কি? হ্যাঁ, T3 এর কি বেশি হওয়ার কথা? হ্যাঁ, T3 এর কি বেশি হবে? কি মনে হয়? হ্যাঁ, T3 তে চাপ বেশি না, চাপ বেশি। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে বলতে পারছি না, তাই না? আমাদের একটু গ্যাঞ্জাম হচ্ছে। এই গ্যাঞ্জাম হলে আমাদের করণীয় কি জানেন? একটা এক্স এক্সিস এর সমান্তরাল একটা রেখা আঁকবেন। কথা কি বুঝেছেন? ওয়াই এক্সিস এর সমান্তরাল আঁকতে পারেন, কিন্তু সুবিধা হয় হচ্ছে এক্স এক্সিস এর সমান্তরাল আঁকলে। ওয়াই এক্সিস এর সমান্তরাল আঁকতে পারেন। তাহলে এরকম হবে না একটা, যদি আমি রেখা কল্পনা করি, জি ভাই। তাহলে এই রেখায় বলেন তো প্রত্যেকের ভি সেম। জি ভাই। মানে এখানে ভিজা, এখানেও ভিজা, এখানেও ভিতা, তাই না? ওয়াই এর মান সব কয়টা সেম। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। তাহলে ওয়াই এর মান যদি সব কয়টা সেম থাকে, তাহলে ডিফারেন্ট কি পি এর মান। এর মান। তাহলে এখানে এখানে আছে কি P1, এখানে আছে কি P2, এখানে আছে কি P3। এখন বলেন তো পি এর সাথে আমাদের টেম্পারেচারের সম্পর্কটা কি? যদি পিভি ইজিক্যাল টু এনআরটি হয় আর ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের কি পি পি। যত বাড়বে টিউ তত বাড়বে। তাহলে জি এখানে ভাই। সর্বোচ্চ পি আছে কার? P3-র জি ভাই। ম্যাক্সিমাম। জি তাহলে ভাই। এখানেই কি সর্বোচ্চ পরিমাণ টেম্পারেচার থাকবে না? তাহলে সেই জায়গায় আমরা কি লিখতে পারবো? T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। ক্লিয়ার? জি ভাই। বোঝা কি গেছে? এই পারা কি যাবে? ভাইয়া, এখানে আমরা যে রেখাগুলো আঁকতেছি সব সমষ্ণ রেখা, এগুলা কি সবসময় কার্ভের মতো হবে কখনো? ওই যে পুরোপুরি সমান, মানে ত্রিভুজের সমান কি জন্য হতে আমরা। পারে? আমাদের পি ভার্সেস ভি, মানে ধরেন T1 টেম্পারেচার তো কনস্ট্যান্ট, এই পুরা রেখা ধরে কি T1 কনস্ট্যান্ট না? মানে এই রেখাটা ধরে T1 কি কনস্ট্যান্ট না? তাহলে T1 যদি কনস্ট্যান্ট থাকে আর সামথিং যদি এরকম পি ভার্সেস 1/v হয়, যেখানে ব্যস্তানুপাতিক হয়, মানে ওয়াই হচ্ছে এক্স এর ব্যস্তানুপাতিক বা এক্স হচ্ছে ওয়াই এর ব্যস্তানুপাতিক, তাহলে কি হবে? লোয়ার এরকম প্যারাবোলা হবে না? জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? না হলে তো আপনার ভি বাড়লে পিও বেরিয়ে যাবে। অলওয়েজ তো পি বাড়লে ভি কমতে হবে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন এটা গেল। এখন যদি আমাদের আরেকটা গ্রাফ অঙ্কন করতে বলা হয়, সেটা কি? ধরেন পিভি ভার্সেস ভি এর গ্রাফ। এই বরাবর আছে পিভি, এই বরাবর আছে ভি অথবা পি, যে কোনো একটাই হতে পারে, যে কোনো একটা হতে পারে, হ্যাঁ। ভিউ হতে পারে, পিউ হতে পারে, এই জন্য অবলিক দিছি। অবলিকটা একটু সুন্দর করে দিই। ভিউ হতে পারে এই বরাবর, অথবা পিউ হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা। ভাই, তাহলে এটা একটা প্রশ্ন দেখতে, ছিল। হ্যাঁ বলো। বলছে টি সমানুপাতিক পি আবার টি সমানুপাতিক ভি হলে পি সমানুপাতিক মানে ভি এর ব্যস্তানুপাতিক কেন? বাবারে, আমরা আমাদের প্রশ্ন ছিল যে এখানে কোন টেম্পারেচারটা বেশি। তো এখানে তিনটা রেখা না, তিনটা রেখা ইন্ডিভিজুয়ালি তো তারা সমষ্ণ।
কিন্তু আমাকে এখন তো তুলনা করতে হবে এই তিনটা সমষ্টি রেখার মধ্যে কার টেম্পারেচার বেশি। তখন আমরা বললাম যে এটা তো এমনিতে বোঝা যাচ্ছে না, তখন আমাদের টেকনিকটা কি? তখন আমাদের টেকনিকটা হচ্ছে পি এর একটা সমান্তরাল রেখা আঁকলাম, মানে এক্স এক্সিসের সমান্তরাল রেখা আঁকলাম। তাহলে তিনটা রেখাকে যেন ছেদ করে। ছেদ করার পরে তাহলে এই জায়গার এই প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ভি কমা পি 1, এটা হবে ভি কমা পি 2, এখানে হবে ভি কমা পি 3। অর্থাৎ এই তিনটা রেখার আলাদা আলাদা টেম্পারেচার তো আছে, এটা তো আর আইসোথার্মাল রেখা না। এক্স এক্সিসের সমান্তরাল রেখা তো আইসোথার্মাল না। কিন্তু এখানে কি আছে, সবগুলোর আয়তন কি সেম। তাহলে সবগুলোর আয়তন সেম থাকলে এখন যদি আমাকে টেম্পারেচার গুলো তুলনা করতে হয়, এই ছেদ বিন্দুগুলোর টেম্পারেচারের তুলনা করতে হয়, তাহলে যেটার পি বেশি সেটার কি টেম্পারেচার বেশি। কথা কি বুঝতে পারছো? এইটা ইন্ডিভিজুয়াল একটা সমষ্টি রেখা, এটা একটা ইন্ডিভিজুয়ালি সমষ্টি রেখা, এটা একটা ইন্ডিভিজুয়ালি সমষ্টি রেখা। এই রেখাগুলো কি হয়, বয়েলের সূত্র মেনে চলে। আমরা এই বয়েলের সূত্রের মধ্যে আমরা জিজ্ঞেস করলাম তিনটা যে সমষ্টি রেখা আছে, এই সমষ্টি রেখার মধ্যে টেম্পারেচার কার বেশি। কথা কি বুঝছো? জি ভাই। এই কারণে আমরা তখন কি, ইন্ডিভিজুয়াল সমস্ত রেখাগুলো যদি আমাকে তুলনা করতে হয় তাহলে তো কোনো কমন সূত্র নাই। তখন আমরা কি করলাম, তখন আমরা একটা এক্স এক্সিসের সমান্তরাল রেখা আঁকলাম। ঘটনাটা দেখতে আসলে কেমন, ঘটনাটা দেখতে হচ্ছে যেই আমরা সিলিন্ডারকে কল্পনা করছিলাম, যেই সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে আর উপরে একটা পিস্টন আছে, সেটা ধরো 10 ডিগ্রিতে পি পি ভার্সেস ভি এর একটা মান দিচ্ছে। ধরো ওই পিস্টনটা আছে কত ডিগ্রিতে, 10 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে তার পি এক সময় ধরো 10, তখন ভি হচ্ছে 1। যখন তার পি হচ্ছে ধরো 5, তখন তার ভি হচ্ছে 2। কথা কি বুঝতে পারছো? কত ডিগ্রিতে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে। এরকম করে তাহলে তুমি কি হবে, এটা ধরো পি যখন 1, তখন এটার কত, ভি হচ্ছে 10। এরকম তুমি তিনটা ডাটা পেলা না, সেটা ধরো এখানে প্লট করলা। তাহলে এই প্রথম T1 রেখার জন্য বা 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য তুমি একটা গ্রাফ পেলা। কথা কি বুঝতে পারছো? এবার যদি তুমি টেম্পারেচার এই পিস্টনের বাড়ায় দাও, বাড়ায় দিয়ে এর মধ্যে ধর এখন 20 ডিগ্রি সেলসিয়াসের গ্যাস আছে, তাহলে সেটা দেখতে কেমন হবে? 20 ডিগ্রি সেলসিয়াসের যদি দেখতে কেমন হবে, তখন ধরো পি ভার্সেস ভি এর গ্রাফটা দেখতে এরকম, যে পি এর মান তখন 15 আর ভি এর মান তখন 1। পি এর মান যখন হচ্ছে ধরো কত 5, তখন ভি এর মান হচ্ছে কত, 5 হলে কত হয়, 15 বাড়ানোর জন্য 3, তাই না? যখন ধরো 3, তখন এটার ধরো 5, যখন 3। এটার ধরো 1, এটার ধরো 15। কথা কি বুঝতে পারছো? তাহলে এটাও কি আরেকটা সমষ্টি রেখা হইলো না, 15 ডিগ্রি সেলসিয়াস। জি ভাই। এবং এখানকার কি হবে, পি ভার্সেস ভি গুলো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বিন্দু কি হবে, এর উপরে থাকবে। তো আমরা এইরকম করে ধরো তিনটা তুমি এরকম গ্রাফ বানাইলা। এখন তোমাকে জিজ্ঞেস করলো যে তাহলে তিনটা গ্রাফ দেখতে এরকম তিনটা সমষ্টি রেখা পাবা প্যারালাল। এখন তোমাকে জিজ্ঞেস করলো যে ভাই, তাহলে তোমার কোন গ্রাফটার টেম্পারেচার বেশি। কথা কি বুঝতে পারছো এবার প্রশ্নটা? পারছি ভাই, পারছি। আচ্ছা, গুড। আচ্ছা, এখন আমাদের কি বললাম, আমরা বললাম যে আমরা আরেকটা গ্রাফ লক্ষ্য করব। যেই গ্রাফে আমরা কি লক্ষ্য করব, আমরা গ্রাফে লক্ষ্য করব হচ্ছে পিভি ভার্সেস পি এর গ্রাফ, অথবা পিভি ভার্সেস ভি এর গ্রাফ। তাহলে এটা দেখতে কেমন হবে বয়েলের সূত্র অনুসারে? সরল রেখা হবে, ওয়াই এক্সিস এর সমান্তরাল। সমান্তরাল হবে, এক্স এক্সিস এর সমান্তরাল হবে, কার সমান্তরাল হবে? ভাই এক্স অক্ষ সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল। তাহলে দেখতে এরকম, রাইট? অর্থাৎ আয়তন জি ভাই। বেরিয়ে যাবে, কিন্তু কি হবে, পিভি তো সেম থাকবে। আয়তন বেরিয়ে যাবে কিন্তু কি হবে, পিভি সেম থাকবে। অথবা চাপ বেরিয়ে যাবে, পিভি সেম থাকবে। তাহলে এরকম এক্স অক্ষের সমান্তরাল তিনটা রেখা পেলাম তিনটা টেম্পারেচারের জন্য। তাহলে আমি বলতে পারি কি, এটা T1, ধরো এটা T1, এটা T2, এটা T3। তাহলে বলো দেখি কোন টেম্পারেচার বেশি বা কম। পারবা বলতে? তাহলে এখন কি আর T1 আমি বেশি। এক্স এক্সিস এর সমান্তরাল যদি করি, তাহলে কি এই তিন রেখা ছেদ করা সম্ভব? মানে আমি যদি তুলনা করতে চাই যে এক্স এক্সিস ভাই এর সমান্তরাল একটা রেখা টানি, তাহলে কিন্তু সম্ভব না। তাহলে আমার কাজ কি, ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা রেখা টাইন দিয়া, ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা রেখা টান দিয়া। তাহলে এটা কি তিনটা রেখাকেই ছেদ করে না? তাহলে তুমি চিন্তা করো,
যদি আমরা ধরি যে এটা তাহলে কি হবে এটা হবে হচ্ছে পিভি ওয়ান কমা ধরো P1 এরকম একটা বিন্দু বা পিভি, তাই না? PV1, এরকম একটা বিন্দু না? এটা কি হবে P, PV2 একটা বিন্দু, এটা কি হবে P, PV3 একটা বিন্দু, রাইট? এরকম কিছু না? অর্থাৎ পিভি এর ভ্যালু এই বরাবর চেঞ্জ হয়েছে কিন্তু পি এর ভ্যালু কি হয়েছে, সেমই আছে। জি ভাই। তাহলে এখন দেখো দেখি পিভি এর সাথে টি এর সম্পর্ক কি, সমানুপাতিক। পিভি ইজিক্যাল টু কি NRT। তাহলে যার পিভি বেশি তার কি হবে, টেম্পারেচার বেশি। তাহলে পিভিটা কার বেশি, T1 এর না? জি ভাই। তাহলে T1টা হবে বেশি। তাহলে আমরা এখান থেকে কি বলতে জি পারবো, ভাই, T1 সেটাই গ্রেটার দেন বলছি। T2 গ্রেটার দেন T3। ক্লিয়ার? পারা যাবে? আমরা আসেন আরেকটা গ্রাফ নিয়ে আলোচনা করি। এই গ্রাফে কার সাথে কার আলোচনা করব, এই গ্রাফে আমরা আলোচনা করব হচ্ছে হচ্ছে ভি ভার্সেস 1/p এর। তাহলে এটা দেখতে কেমন হবে বলো দেখি। সম্পর্কটা কি ছিল, সম্পর্কটা ছিল হচ্ছে ভি ভার্সেস ঊর্ধ্বগামী প্যারাবোলা। 1/p, এরকম ছিল না? একটু চিন্তা করে বলো। ভি ভাই ভার্সাস 1/p ছিল। একটা অক্ষের সমান্তরাল হবে পি সমানুপাত, এখানে যেহেতু 1/p ছিল, আবার 1/p এর সাপেক্ষে যদি ইয়া করি। শুনেন, আপনারা একটু চিন্তা করে বলেন, এটা হচ্ছে ওয়াই ভেরিজাস এক্স না? জি ভাই, সেটাই তো। তো ওয়াই ভেরিজাস এক্স এর গ্রাফ মানে কি, ওয়াই ইজিক্যাল টু mx না? জি ভাই। তাহলে এটা কি কারোর সমান্তরাল লেখার সূত্র? না। তাহলে কিসের সূত্র? না, মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে বুঝতে পারছি ভাই। বিভিন্ন রকম মূল বিন্দুগামী সরলরেখা কি হবে, ধরেন টেম্পারেচার কম বেশি হলে এদের মূল বিন্দুগামী সরলরেখাগুলো এরকম হবে। এক একটা হবে, এক একটা টেম্পারেচার এক একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, রাইট? জি ভাই। ঠিক নাকি ভুল? তাহলে একটাকে ধরেন T1, একটাকে ধরেন T2, একটাকে ধরেন T3। এবার যদি আপনাকে বলে যে কোনটা টেম্পারেচার বেশি কোনটা টেম্পারেচার কম, পারা যাবে? বিভিন্ন টেম্পারেচারে আমরা P ভার্সেস 1/p এর গ্রাফ পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণ করে একটা T1 টেম্পারেচারে ধরো একটা পি ভার্সেস ভি এর গ্রাফ পাইছি, মানে ভি এর একটা মান পাইছি, 1/p এর একটা মান পাইছি। আবার T2 টেম্পারেচার এরকম P ভার্সেস 1/p এর এরকম ডাটা নিয়ে নিয়ে একটা গ্রাফ আঁকাইছি। T3 তাপমাত্রাতেও সেম কাজ করছি। এখন তোমাকে যদি বলে কোন টেম্পারেচারটা বেশি, পারা যাবে? বলতে পারবা কেউ? তাহলে আমাদের কাজ কি বলো দেখি। যে কোনো একটা এক্সিস বরাবর কনস্ট্যান্ট ধরে নিয়া, হয় 1/p যেন তিনটা গ্রাফেই সেম থাকে, অথবা ভি যেন তিনটা গ্রাফেই সেম থাকে, রাইট? তাহলে আমাদের জন্য কি সুবিধা হয়ে যাবে না? জি ভাই। জি তাহলে ভাই। এখন আপনারা বলেন দেখি, এক্স এক্সিস এর সমান্তরাল একটা রেখা কল্পনা করব নাকি ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা রেখা কল্পনা করব? এক্স অ্যাক্সিস। অর্থাৎ দুইটা রেখা কল্পনা করলেই হবে। কথা কি বুঝেছেন? এক্স এক্সিস এর সমান্তরাল রেখা কল্পনা করলেও হবে, ওয়াই এক্সিস এর সমান্তরাল রেখা কল্পনা করলেও হবে, কাট করলেই হলো। কথা কি বুঝতে পারছেন? তা আমি যদি আচ্ছা ধরি, আমরা প্রথমে ধরি যে আমরা এক্স এক্সিস এর, উনি যেহেতু বললো ওটা তো ফেলানো যায় না, তাই না? তাহলে এক্স এক্সিস এর একটা সমান্তরাল রেখা করলাম, ঠিক আছে? রেখাটা একটু বেশি উপরে চলে গেছে, সেটাকে আমরা একটু নামায় দিই। এই, তাহলে এই প্রত্যেকটা জায়গায় কি হবে, 1/p এর ভ্যালু সেম, আর ভি এর ভ্যালু কি আলাদা আলাদা? ভাই এখানে ভি এর মান ভাই, ভি এর সেম। ভ্যালু ভি সেম না? এর ভ্যালু সেম, গুড। 1/p এর ভ্যালু আলাদা আলাদা। তাহলে এখন চিন্তা করো পিভি ইজিক্যাল টু যদি এনআরটি হয়, তাহলে 1/p ইজিক্যাল টু কি হবে, 1/t। 1/t। তাহলে 1/p যত হ্যাঁ। বেশি হবে তত 1/t বেশি হবে। জি ভাই।
তাই না? তাহলে বলেন, যার 1/p বেশি তার কি টি বেশি? না ভাই, তার টি কম। তার টি কম। বুঝছেন নাকি বুঝেন তাইলে নাই বলেন? বুঝছেন নাকি বুঝেন বুঝছি ভাই, নাই? বুঝছি। কি বুঝলেন বলেন দেখি? যার 1/p কম তার কি হবে? টি বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে 1/p যার হবে কি কম, তার হবে টি বেশি। তাহলে 1/p কম কার? T3। টি ভাই থ্রি। টি থ্রি এর। গুড। তাহলে T3 > T2 T1। বুঝে কি গেছে? জি ভাই। আমরা প্যাচ যদি আছে ভাই। আরেকভাবে চিন্তা করি, আর প্যাস কেন, কেননা তোমরা 1/p ধরে নিছো। বুদ্ধিমান কেউ হলে ভি ধরতো, মানে ভি কনস্ট্যান্ট ধরতো, জানে একদম সুবিধা মানে হয়ে যায়। যেমন ধরো আমি যদি ভি কে কনস্ট্যান্ট মানে 1/p কেই কনস্ট্যান্ট ধরি, আমি ধরো 1/p কে কনস্ট্যান্ট ধরবো, তাহলে কি হবে? আমি এরকম ওয়াই এক্সিস এর সমান্তরাল একটা রেখা নিব না? এই নীল রেখাটা, এই নীল রেখাটা, জি যেখানে ভাই। কি হবে 1/p কি কনস্ট্যান্ট। তাইলে T3 এর তাহলে যার ভি বেশি তার কি হবে? T3 বেশি। T3 জি বেশি। তাহলে কার ভি বেশি? এটার V3 বেশি, বেশি। এটার V3 বেশি। তাহলে কি হবে? T3 > T2 > T1। কথা কি বুঝেছো? জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। তাহলে আরেকটা গ্রাফ বাকি, সেই গ্রাফটা কি? সেই গ্রাফটা 1/p এর গ্রাফ লিখলাম না, তাহলে 1/v এর গ্রাফ। তো ধরো এটা হচ্ছে 1/v এর গ্রাফ, 1/v ভার্সেস পি এর গ্রাফ। আচ্ছা, যে কোনো গ্রাফ দিতে পারে, আমি যে সাইডটা শিখাচ্ছি এই সাইডটাই যে দিবে তা কিন্তু না। পরীক্ষার হলে ঘুরায় পেঁচায় বিভিন্ন ভাবে টানছেন করি এই টি কার বেশি সেটা নির্ণয় করতে দিবে। পারা যাবে না? জি ভাই, পারা যাবে। যেই বরাবর দেখবেন যে এটা জি ভাই। কনস্ট্যান্ট ধরলে আমার কাছে সুবিধা মনে হচ্ছে, আমি সেই বরাবর কনস্ট্যান্ট ধরে ফেলবো, কাহিনী শেষ। আচ্ছা বলো দেখি 1/v ভার্সেস পি এর গ্রাফ এটা দেখতে কেমন হবে? সম্পর্ক তো লেখাই আছে, ভি ভার্সেস 1/p, সরি ভি ব্যস্তানুপাতিক 1/v তাহলে বলো দেখি কি হবে? রাজশাহীতে ঠান্ডা পড়ছে এখন 13°C, এটা বিপজ্জনক পরিস্থিতি। তাহলে বলেন তো কি হবে? 1/v ভার্সেস পি এর গ্রাফ বলা যাবে না? বলা যাবে, একটু চেষ্টা করেন, পারবেন, একটু বুদ্ধি খাটালেই পারবেন। বলেন, ভুল গেলে ভুল গেল, চেষ্টা তো করেন। ভাইয়া ওই যে মূল বিন্দুগামী সরলরেখা। সাবাস, মূল ভাই বিন্দুগামী সেটাই মনে হচ্ছে। সরলরেখাই হবে। কেন মূল বিন্দুগামী সরলরেখাই হবে? কেননা ভাই ভি ভার্সেস ওয়ান মানে ভি ভেরিজাস 1/p যদি হয় তাহলে কি হবে? 1/v সমানুপাতিক পি। জি ভাই। তার মানে কনস্ট্যান্ট কি? তো এটা এটা কনস্ট্যান্টই এটা থাকবে এটা এদিকে। তাহলে এটা কি y = mx, শেষ। জি। তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এরকম এই এই আর এই, তাহলে নেন তিনটা টেম্পারেচার T1 T2 T3, বলেন কোনটা কম বেশি, কোনটার টেম্পারেচার বেশি কম? T1 এর T1 এর কি হবে? টেম্পার T1 এর টেম্পারেচার T1 এর টেম্পারেচার বেশি। কি হবে? টেম্পারেচার বেশি হবে। বেশি। হ্যাঁ। বেশি। হ্যাঁ হ্যাঁ। T1 এর কি টেম্পারেচার বেশি হচ্ছে? জি ভাই। কেমনে বেশি হচ্ছে? ভাই ওই যে এক অক্ষের সমান্তরাল একটা দাগ টানলে হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। জি ভাই। ভাই এক অক্ষের সমান্তরালে দাগ টানলে ওই যে T1 এর ক্ষেত্রে পি এর বেশি, মানে পি এর স্থানাঙ্ক একটু পরে হয় না, যে এই জন্য। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? T1 > T2 কি হবে? T3। ক্লিয়ার? পারা যাবে?
জি ভাই। তাহলে পারা জি গেল ভাই, গুড। ক্লিয়ার। এইবার আসে আমাদের চার্লসের সূত্র। তাহলে আমাদের চার্লসের সূত্র কি বলতেছে? চার্লসের সূত্র খুব ভদ্র কথা বলছে। সে বলতেছে যে চার্লসের সূত্রের ক্ষেত্রে স্থির থাকবে কে? স্থির থাকবে হচ্ছে চাপ। তাহলে এই চার্লসের সূত্র দিছিল কে? চার্লসের সূত্র দিছিল বিজ্ঞানী চার্লসই, হ্যাঁ, বিজ্ঞানী চার্লস। এর পুরো নাম কি? জে চার্লস। জে চার্লস মানে মনে হয় জেমস চার্লস, ঠিক আছে, জানি না, আন্দাজে বলা ঠিক হবে না, দেখিনি বা জে চার্লস মানে কি। বইয়ে লেখা আছে জে চার্লস। তো এই লোক কোথায় ছিল? এই লোক ফ্রান্সের ছিল। তো এই লোক কি বলিছে? এই লোক বলিছে যে আমাদের স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। 0 ডিগ্রিতে একটা গ্যাসের আয়তন আছে স্থির চাপে, চাপকে আমি স্থির কনসিডার করব। সেটা থেকে যদি আমি আস্তে আস্তে টেম্পারেচার বৃদ্ধি করি, তাহলে যেই আয়তন ছিল সেই আয়তনের 1/273 কেটে সে কি করবে? বৃদ্ধি পাবে। কথা কি বুঝেছো? ভাই আবার একটু বুঝাইলে ভালো হইতো। আচ্ছা, আমরা বুঝাবো। আচ্ছা, তার আগে এই লোক কত সালে সূত্রটা দিছিল? এই লোক দিছিল অনেক পরে, 1787 সালে। 1787 সালে, হ্যাঁ, অনেক পরে এই সূত্র দিছিল। তো উনি বলতেছে যে ধরেন স্থির চাপে কোনো নির্দিষ্ট ভর আছে, সেই ভর, এই ভর কেন বলেন দেখি? এন কে কনস্ট্যান্ট করার জন্য। বুঝতে পারছেন? নির্দিষ্ট ভর হলে কি হয়? এন কনস্ট্যান্ট হয়ে যায় না? মূল সংখ্যা, জি ভাই। মূল ভাই সংখ্যা এর কনস্ট্যান্ট হয়ে যায়। এর আগেরটাতে কি নির্দিষ্ট ভর বলছিল বয়লের সূত্র যেটা? হ্যাঁ, ওখানেও নির্দিষ্ট ভরই বলছিল। আচ্ছা, তো এখন আমাদের কি বলছে? বলছে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের আয়তনের সম্পর্ক দেখবো টেম্পারেচারের সাথে সাথে। সে বলতেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি একটা গ্যাসের আয়তন আছে না? জি ভাই। সেটাকে আমরা ধরলাম V0। সেটাকে আমরা কি ধরলাম? ভি জি ভি ভাই। নট। নট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ধরলাম V0। এখন আমাদের বলছে যে এই V0 থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তাহলে ধরেন 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছি, তাহলে আমরা নতুন একটা আয়তন পাবো, যেটাকে আমরা ধরলাম V1। তাহলে সেই V1 ইজিক্যাল টু কি হবে? সে ভি বলছে নট যে, প্লাস ভি নট বাই 273। হ্যাঁ, সে বলছে যে কি হবে? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হবে। তাহলে বৃদ্ধি মানে কি? এর সাথে প্লাস। তাহলে বৃদ্ধি হবে কতটুকু? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273, তার মানে V0/273। অর্থাৎ যেই আয়তন থাকবে সেই আয়তনের সাথে পার ডিগ্রি সেলসিয়াসে কত করে গুণ হবে, কত করে যোগ হবে? V0/273। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেননি? জি ভাই বুঝতে পারছি। তাহলে V2 কত হবে? V2 হবে হচ্ছে V0 প্লাস 2 × V0 প্লাস 273। তাহলে আমরা যে কোনো জায়গায় যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন জানি, তাহলে কি আমরা ফট করে বের করে ফেলতে পারবো না যে 10 ডিগ্রিতে কত হবে, 20 ডিগ্রিতে কত হবে? জি পারা ভাই, যাবে? জি পারবো। ভাই। পারবো। কিন্তু ধরেন আমাদের বললো 5 ডিগ্রিতে, 5 ডিগ্রিতে আয়তন 2 লিটার, তাহলে 10 ডিগ্রিতে কত? পারবেন বের করতে? তাহলে V0 এর মান কত হবে? চেষ্টা করি। তাহলে V0 এর মান কত হবে? 5 ডিগ্রি। আরে বাবারে, আমি বললাম যে 5 ডিগ্রিতে 2 লিটার আয়তন, তাহলে 10 ডিগ্রিতে কত? আচ্ছা, আমরা বলি ভি থেটা ইজিক্যাল টু তাইলে কত হইলো? V0 প্লাস থেটা ইন্টু V0/273। এবং এই থেটাটা কিসে আছে? ডিগ্রি সেলসিয়াসে আছে। জি ভাই। থেটাটা আছে ডিগ্রি সেলসিয়াসে। তাহলে আমি বললাম যে একটা গ্যাসের আয়তন ধরেন আপনার 5 ডিগ্রিতে হচ্ছে 2 লিটার, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসে কত? পারবেন বের করতে? পারবো ভাই। কিভাবে করবা বলো দেখি? ভাই তাহলে ভি থেটার নট মান কত হবে? ভাই সেটার মান 273 × 2 / 278। এই 273/2 এটা হবে কেন? থেটা তো ডিগ্রি সেলসিয়াসে বসাচ্ছি না? ভাই থেটা এখানে 10 আর হচ্ছে ভি নট 2 হবে। মানে থেটার মান কত হবে? থেটার মান হবে 10 - 5, 5 ডিগ্রি না? মানে যতটুকু বৃদ্ধি ঘটাচ্ছি। জি ভাই।
আর ভি নট কত হবে? ভি নট হবে কত? 5 ডিগ্রিতে আয়তন, তার মানে কত? 2 লিটার, তাই না? জি জি ভাই। আর আমাদের কি বের করতে হবে? ভি বের করতে হবে, তাই না? এই তো, তাই না? ভাইয়া তাহলে তাইলে এরকম এখানে এরকম করলে ডাব্বা খাবেন। ভাইয়া ঠিক আছে, থিতা না, থিতা। তাহলে ভি নট মানেটা কি? ভি নট মানে হচ্ছে অবশ্যই অবশ্যই ভি নট অনলি ফর কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। জিরো। ভাই এটাই বলছিলাম যে জিরো জিরো ডিগ্রির ডিগ্রি জন্য বের সেলসিয়াস করি। তাহলে আন্দাজে আমরা কি করতে পারবো না, যে কোনো তাপমাত্রার জন্য ভি নট ওখানে বসাই দিতে পারবো না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? দুইটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে। এক, ভি থেটার মান কত হবে? ধরেন 5 ডিগ্রিতে, তাহলে কত হবে? 2 লিটার। তাহলে 2 ইজিক্যাল টু কি হবে? ভি নট, সেটার মান আমরা জানি না। ইজিক্যাল টু কত হবে? 5 × ভি নট/273, একটা ইকুয়েশন। আর 10 ডিগ্রির জন্য আমাদের আয়তন দরকার, তাহলে ভি ইজিক্যাল টু কত হবে? V0 + 10 × V0/273, রাইট? অর্থাৎ 0 ডিগ্রি থেকে দুইটা ইকুয়েশন ডেভেলপ করলাম। এবার এখান থেকে কি জি দুইটা ভাই। ইকুয়েশন থেকে কি এখান থেকে আমি ভি নট বের করবো, তারপর এখানে স্থাপন করব। জি কথা কি ভাই। বুঝা গেছে? অথবা দুইটা ইকুয়েশন বিয়োগ করবো বা ভাগ করবো, যেমনি হোক বের করতে পারবো। পারবো না? জি ভাই পারবো। 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 তাহলে আমাদের এমনি বের করতে হবে। আমরা কিন্তু যে কোনো তাপমাত্রা থেকে যে কোনো তাপমাত্রায় যেতে পারবো না। ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। ক্লিয়ার। এখন ওই যে আমাদের জড়তার ভ্রামকের মতো না, যাকে পিছায় আসতে হবে, সেন্ট্রয়েডে আসতে হবে, তারপর আমাদের সরতে হবে। আচ্ছা, যাই হোক, জি ভাই। এখন আসো, যে এটা তো আমরা বুঝতে পারলাম যে 0 ডিগ্রি যদি নিচে যাই তাহলে কি হবে? হ্রাস পাবে। তো এই সূত্রটাকে আমরা আরেকটু ভাবে এটাকে মডিফাই করতে পারি। সেই মডিফাই আমরা কিভাবে করতে পারি? সেই মডিফাইটা আমরা করতে পারি হচ্ছে যে আমরা লিখতে পারি এখান থেকে যে V θ = V0 যদি কমন নিই তাহলে কত হবে? 1 + θ/273। জি ভাই। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি V θ = V0 × 273 + θ/273, রাইট? এই 273 + θ এটা কি? কেলভিনের স্কেলে নিয়ে যাওয়া। তাহলে জি কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা কি লিখবো? V θ = V0 × T/273। এই টিটা কিসে টেম্পারেচার? এই টিটা হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। কথা কি বোঝা গেছে? জি ভাই। তাপমাত্রা বোঝা গেছে? পারা যাবে? জি ভাই। তাহলে এখন কি আমাদের জন্য আরেকটু সুবিধা হয়ে গেল না? তাহলে আমরা কি লিখতে পারি? V θ = V0 T/273। এই V0 কি সবার জন্য কি কনস্ট্যান্ট না? অর্থাৎ V0/273 এই পুরো জিনিসটাই কি কনস্ট্যান্ট না একটা গ্যাসের জন্য, নির্দিষ্ট গ্যাসের জন্য? জি ভাই। কার জন্য? নির্দিষ্ট জি গ্যাসের ভাই। জন্য। তাহলে এটা যদি নির্দিষ্ট গ্যাসের জন্য হয় কনস্ট্যান্ট, তাহলে কি হবে? তাহলে কি লিখতে পারবো বলেন? V θ = K × T। তাহলে ভি থেটা মানে কি? যে কোনো তাপমাত্রায় আয়তন। ভি ভেরিজাস টি, ভি সমানুপাতিক কি? টি টি। এবং টিটা কি? কেলভিনের কেলভিনে। তাপমাত্রা। এই জন্যই পিভি ইজিক্যাল টু এনআরটি। এখানে আমরা টিটা কিসে ক্যালকুলেট করব? কেলভিনে। কেলভিন। বোঝা গেছে? এই সূত্র তখন অ্যাপ্লাই করব যখন টি কে আমরা কিসে কনভার্ট করব। টি কে আমরা কিসে নিব? টি কে যখন কেলভিন। আমরা কেলভিনে নিব। এই সেলসিয়াস এবং কেলভিন কখন কোনটা নিব এটা নিয়ে জ্ঞানদাম পাকানো যাবে না। যে কোনো একটা দিয়ে ম্যাথ করবেন, হয় সেলসিয়াস দিয়ে ম্যাথ করবেন, নাহলে কেলভিন দিয়ে ম্যাথ করবেন। দুইটা নিয়ে ভাই হ্রাসের একসাথে ক্ষেত্রেও, কি? ভাই এখানে হ্রাসের ক্ষেত্রেও বিয়োগ হবে না? হ্রাসের ক্ষেত্রে বিয়োগ করবা, হ্রাসের ক্ষেত্রে বিয়োগ করবা। আর হ্রাসের ক্ষেত্রে এখানে তো বিয়োগ করাই লাগবে না যদি কেলভিনে নাও তুমি। কেননা ধরো -1 ডিগ্রি, তাহলে কত হবে? 272 না? 272/273 এটা তো এমনি ছোট সংখ্যা, আয়তন কি হ্রাস পাবে? জি ভাই। বুঝতে পারছো?
আর সেলসিয়াসে নিলে এখানে মাইনাস বসাবা। তাহলে বুঝা গেছে? তাহলে এখান থেকে যদি আমরা একটা সুন্দর গ্রাফ অঙ্কন করতে চাই, তাহলে গ্রাফটা কেমন হবে? ভি ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে দেখতে? ভি ভার্সেস টি এর গ্রাফ দেখতে কেমন হবে? বলেন, ভি ভার্সেস টি তাহলে কি হবে, কেমন হবে দেখতে? হ্যাঁ, ঊর্ধ্বগামী প্যারাবোলা। ঊর্ধ্বগামী মানে কি, এই প্যারাবোলা হবে? এই না, একঘাতি দুইটা হলে প্যারাবোলা হয়? তাইলে হচ্ছে সরল একঘাতি। দুইটাই একঘাতি না? একঘাতি হলে প্যারাবোলা হয় কোনোদিন? না। আরে ভাই, ওয়াই ইজিক্যাল টু এম এক্স এর গ্রাফ হবে, মূল বিন্দুগামী সরলরেখা। কিসের? মূল বিন্দুগামী সরলরেখার। কথা কি বুঝতে পারিছো? এই কথা কি বুঝা গেছে? জি ভাই। এটা কি ওয়াই ভেরিজাস এক্স, তার মানে কি ওয়াই ইজিক্যাল টু এম এক্স না, কনস্ট্যান্ট ইনটু এক্স। তাহলে এই যে যে ওয়াই ইজিক্যাল টু এম এক্স এ হইল, এই গ্রাফের ঢাল কি নির্দেশ করবে? এই গ্রাফের ঢাল কি নির্দেশ করবে? এই ঢালের মান কত হবে? যা কিছু শিখাচ্ছে বুঝেছো, এই জিনিস ধরো জীবনেও শিখতে পারবা না। আমি তোমাদের এত ডিটেলসে শেখানোর যে চেষ্টা করছি, আসলে কিন্তু এত কিছু তোমাদের ডিটেলসে শিখাবে না, বুঝেছো? সাট করে চললাম, বাট আমাদের যত থিওরি এখান থেকে আসতে পারে, আমি ম্যাক্সিমাম সব থিওরি তোমাকে শিখাই দিচ্ছি যত দূর সম্ভব। এখন মনে রাখাটা তোমার দায়িত্ব। তাহলে এখানকার ঢালের মানটা কি হবে বলেন দেখি? ভি নট। ভি নট হবে। ওয়াই ইজিক্যাল টু এম এক্স, এই এম এর ভ্যালুটা কত হবে? বলে ডেল ভি ভি বাই নট, ডেল টি। ভি নট ভাগ 273 না? ভি নট ভাগ 273 না কনস্ট্যান্ট? জি ভাই, বুঝতে পারছি। তাহলে কি হবে? ভি নট ভাগ 273 ঢালের মান। ক্লিয়ার? জি ভাই। বুঝা গিয়েছে? পারা যাবে? এখন একটা জ্ঞানজাম আছে। আচ্ছা, এটা যে মূল বিন্দুগামী সরলরেখা, তার মানেটা কি? মানেটা যখন তাপমাত্রা 0 ডিগ্রি কেলভিন, তখন তার আয়তন কত? ভি তখন নট। তার আয়তন কত? 0। তো এইটা কি কোনোদিন কোনো গ্যাসের আয়তন টোটালি 0 হতে পারে? না। হতে পারে না। তো এই যে যে 0 হতে পারে না, এই 0 না হতে পারাটা তাহলে আমাদের এখানে শো করতে হবে। মানে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনে কি আমরা কখনো পৌঁছাতে পারবো? না। পৌঁছাতে পারবো না। তাহলে এই যে যে পৌঁছাতে পারবো না, এটাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। অর্থাৎ তাত্ত্বিকভাবে গ্যাসের শূন্য কত হবে? 0। এবং গ্যাসের গতিশক্তি কি হবে? পুরা 0। জি টেম্পারেচার ভাই। 0 মানে কি গ্যাসের গতিশক্তিও 0, তাই না? টেম্পারেচারের উপরেই গ্যাসের গতিশক্তি ডিপেন্ড করে। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? টেম্পারেচার 0, গ্যাসের গতিশক্তি 0, আয়তন 0, যেটা তাত্ত্বিকভাবে 0 কিন্তু প্র্যাকটিক্যালি -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনে পৌঁছানোই যায় না। এটাকেই কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। কথা কি বুঝতে পারছেন? জি ভাই। আর এটাকে যদি আমাদের এখন দেখাইতে হয় যে ভাই, যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখাইতে চাইতাম, সেলসিয়াস স্কেলে জিনিসটা শুরু হয় কোথার থেকে? সেলসিয়াস স্কেলে শুরু হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি শুরু হয়, তাহলে গ্রাফগুলো আসলে 0 ডিগ্রি সেলসিয়াসে তো আয়তন আর কি 0 না। তাহলে দেখতে কেমন হবে? এইরকম, এরকম ধরেন, এরকম, এরকম একটা হবে, এরকম একটা হবে, এরকম একটা হবে, এরকম এরকম হবে। এবং এরা যে মিলিত হবে কোথায়? এরা যে মিলিত হবে হচ্ছে, -200। সাবাস, -273 ডিগ্রি সেলসিয়াসে। গুড। তাহলে এরা যে যেই বিন্দুতে মিলিত হবে সেটা কত হবে? -273 -273। দশমিক 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন করা যায়। এই যে যে এই জায়গায় আমরা যে গ্রাফটা অঙ্কন করছি, সেটা কিসের গ্রাফ বলেন তো? ভি ভার্সেস টি এর গ্রাফ।
তাহলে এই যে যে আমরা অনেকগুলো গ্রাফ অঙ্কন করলাম, পর্যবেক্ষণ করলাম, কি কাকে স্থির রাখে? চাপ। চাপ, চাপ। রাইট? তাহলে চাপ, তাহলে এই যে তিনটা রেখা হইলো, এই তিনটা রেখা তিনটা তিনটা চাপ আছে। মানে একবার P1 চাপ দিছি, একবার P2 চাপ দিছি, একবার P3 চাপ দিছি। তারপর ওই গ্যাসের ক্ষেত্রে ভি ভার্সেস টি এর গ্রাফ আমরা লক্ষণ করছি, রাইট? জি ভাই। এখন যদি আপনাকে জি জিজ্ঞেস ভাই। করে কোনটা চাপ বেশি, পারা যাবে? জি ভাই, পারা যাবে। কার চাপ বেশি বলেন দেখি? P3 এর। পৃথিবীর এর চাপ বেশি। P3। কেন পৃথিবীর এর জি চাপ ভাই, বেশি? পৃথিবীর চাপ। P3 ভাই, ব্যস্তানুপাতিক বি। ভি এর সাথে ব্যস্তানুপাতিক, সাবাস। সর্বাধিক। মানে এখানে টি কি সবার সেম, তাহলে ভি যার কম তার জি কি ভাই, হবে? চাপ বেশি হবে। P3 বেশি, চাপ বেশি। পারা যাবে তো? জি ভাই, পারা যাবে। আশা করি পারা যাবে। তো এই ক্ষেত্রে এই জি ভাই, যাবে। গ্রাফগুলো দেখবেন, এই গ্রাফগুলো খুবই সহজ, হ্যাঁ। এটা জাস্ট ভি ভার্সেস টি এর গ্রাফ দেওয়া আছে, এটা ভি ভার্সেস টি এর গ্রাফে অনেকগুলো পি দেওয়া আছে, এবং সেখানে দেখানো গেছে কি যে যেটার হচ্ছে আয়তন কম সেটা চাপ বেশি হবে, রাইট? এই যে যেটা কেবল করলাম। আবার এখানে কি ভি বাই টি এর সাথে গ্রাফ অঙ্কন করছি কার, টি এর, তখন ভি বাই টি এর সাথে গ্রাফটা কেমন হবে? এরকম হবে না? এক্স এক্সিসের সমান্তরাল হবে। কেন এক্স এক্সিসের সমান্তরাল হবে? কেননা আমরা দেখলাম কি ভি ভেরিজাস টি, তাই না? তাহলে ভি ভাগ টি মানে কি, ভি ভাগ টি ভেরিজাস কত আমার 1 হয়ে যাবে, তাই না? বা কনস্ট্যান্ট হয়ে যাবে, ভি ভাগ জি টি ভাই, ইজিক্যাল টু কনস্ট্যান্ট হয়ে যাবে। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে কনস্ট্যান্ট হলে সেটা দেখতে কেমন হবে? এক্স এক্সিসের সমান্তরাল। প্যারালাল হবে। তাহলে এরকম যদি আমাদের দেয়, কখনো যদি প্রশ্ন দেয়, এমসিকিউ দেয় যে ভাই চার্লসের সূত্রের গ্রাফের ভি ভাই টি ভার্সেস টি এর গ্রাফে দেখতে কেমন, পারা যাবে? জি ভাই, পারা সুন্দর যাবে। মতো ইকুয়েশনটা লিখবেন, লিখি যেটা ওয়াই এক্সিস বরাবর সেটা আগে নিবেন, মানে ওয়াই এক্সিস বা এক্স এক্সিস বরাবর নিবেন। যেমন আমি কি কাজ করলাম, আমি প্রথমে মূল ইকুয়েশন লিখলাম যে ভি ভেরিজাস টি, এটা হচ্ছে মূল ইকুয়েশন। এখন আমাকে বলছে কি ভি বাই টি ভার্সেস টি এর গ্রাফ, তার মানে ভি বাই টি ভার্সেস আমাকে আঁকতে হবে টি এর গ্রাফ। আমি গ্রাফ অঙ্কন না করে বুঝতে পারবো, তাহলে আমাকে এক সাইডে অবশ্যই ভি বাই টি আগে বানাইতে হবে। তাহলে ভি বাই টি ভেরিজাস কত হয়ে যাচ্ছে 1, বা ভি বাই টি ভেরিজাস টি ইজিক্যাল টু কি হচ্ছে, কনস্ট্যান্ট। তাহলে এটা কেমন গ্রাফ হবে? অবশ্যই এক্স অ্যাক্সিস এর সমান্তরাল, যেখানে টি এর উপর ডিপেন্ডই করে না ভি বাই টি এর মান। কথা কি বুঝতে পারছেন? জি জি ভাই। ভাই। তাহলে এই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তাহলে এখানে ভাই, বেশ শেষের কিছু, লেখচিত্রে, হ্যাঁ বলো। ভাই আগের স্লাইডে যান। এই শেষের লেখচিত্রে কি পৃথিবীর মান বেশি হবে? সেটা বলো, তোমরাই বলো। যদি পিভি ইজিক্যাল টু এনআরটি হয়, পিভি ইজিক্যাল টু ধরো এনআরটি, তাহলে আমাদের এখানে কনস্ট্যান্ট কে হবে? মানে এরকম যদি একটা রেখা টানি তাহলে কনস্ট্যান্ট কে হবে? টি কনস্ট্যান্ট। টি কনস্ট্যান্ট। টি। তাহলে আমাদের দরকার কি ভি বাই টি এর সাথে পি এর সম্পর্ক। তাহলে ভি বাই টি এর সাথে পি এর সম্পর্ক কি, ভি বাই টি ইজিক্যাল টু হবে হচ্ছে এনআর বাই পি। তার মানে কি ভি জি বাই ভাই, টি, ব্যস্তানুপাতিক। টি ভেরিজাস 1/p। তাহলে ভি বাই টি যার বেশি তার পি কি হবে, কম। তাহলে ভি বাই টি যার বেশি, তাহলে তার যদি পি হয় কম, তাহলে কি হবে? ভি বাই টি যার কম তার পি হবে বেশি, তার মানে কি হবে, P3 গ্রেটার দেন P2 ভাই, P3 হয়। গ্রেটার দেন P1। ঠিক আছে না? জি ভাই। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে সংজ্ঞাগুলো আছে এগুলো আশা করি পারবেন। পরম শূন্য তাপমাত্রা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি, যে আমাদের যেই জায়গায় কি হবে, গ্যাসের তাপমাত্রা কমাতে থাকলে চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হবে। এই তাত্ত্বিকভাবে না লিখলে জিরো খাবেন, তাত্ত্বিকভাবে শূন্য হবে। এবং আরেকটা কি, গ্যাসের গতিশক্তি সেটা ডিপেন্ড করবে কার উপর, লোক পাবে, মানে কি গ্যাসের গতিশক্তিও থিওরিটিক্যালি জিরো হয়ে যাবে। তাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। আর এই পরম শূন্য তাপমাত্রাকে কনসিডার করে আমাদের যে স্কেলটা বানানো হয়েছে সেটাকে আমরা কি বলবো, কেলভিন স্কেল। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি কেলভিন ধরে আমাদের যেই স্কেল বানানো হয়েছে সেটাকে আমরা বলবো কি, কেলভিন স্কেল। কেলভিন স্কেলের অপর নাম কি, তাপমাত্রার পরম স্কেল। ক্লিয়ার? জি ভাই। এখানে না মেডিকেল আর ভার্সিটি থেকে এই অধ্যায় থেকে হিউজ কোশ্চেন আসে এমসিকিউতে। আচ্ছা, এরপরে আমাদের যে সূত্র সেটা হচ্ছে আমাদের চাপীয় সূত্র।
তা আমাদের চাপীয় সূত্র কি বলতেছে? চাপীয় সূত্র দিছিল হচ্ছে 1882 সালে। তোমরা যদি একটু সালগুলো লক্ষ্য করো, এগুলো কিন্তু খুব মজার একটা জিনিস। মানে এই জিনিস আবিষ্কার করতে এদের কিন্তু মেলা টাইম লাগিয়েছিল। যেমন ধরো বয়েলের সূত্র ছিল কত, 1662 সালে। ওই যে আমি বলছিলাম না যে 70-80 বছর এরকম বা 60-70 বছরের ল্যাপসে। এর আরেকটা হয়েছিল 1787 সালে। আর এটা হয়েছে কত, 1882 সালে। ঠিক আছে, প্রায় 100 বছরের 42। গ্যাপে গ্যাপে এই জিনিস আবিষ্কার হয়েছে। এরপর জি ভাই। আদর্শ গ্যাসের সূত্র বসানো হয়েছে। হ্যাঁ, তো চিন্তা করো যে কতটা বিপ্লব হয়ে গেছে এর মাঝখানে। এবং এই 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 সম্পর্কগুলো মারাত্মক ভূমিকা রাখছিল কোথায়? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বলো দেখি, কোন জিনিসটা বা কোন নিয়ামকটা পুরো বিশ্বকে বদলায় দিছিল রেনেসাঁ যুগের সময়? রেনেসাঁর পরবর্তীতে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসলো, সেখানে কি এমন তৈরি করছিল বিজ্ঞানীরা যেন পুরো বিশ্ব চেঞ্জ হয়ে গেছিল? বলতে পারবা? ভাই আমি পড়ি না এটা সম্পর্কে। আমি বললাম যে কি এমন বিজ্ঞানীরা বানাইছিল যে পুরো বিশ্বটা চেঞ্জ হয়ে গেল, বা পুরো বিশ্বের ওয়ার্ক ফ্যাসিলিটি চেঞ্জ হয়ে গেল, কোম্পানিগুলো চেঞ্জ হয়ে গেল, ইকোনমি চেঞ্জ হয়ে গেল। বাষ্পীয় ইঞ্জিন। রাইট, রাইট, বাষ্প ইঞ্জিন। আর এই বাষ্প ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন যখন তৈরি হয়, এই স্টিম ইঞ্জিনের একটা বিশাল কাজ কিন্তু ছিল এই গ্যাসগুলো নিয়ে। কথা কি বুঝছো? জি এবং ভাই। স্টিম ইঞ্জিন জি হয়েছিল ভাই। কত সালে? স্টিম ইঞ্জিনের মোটামুটি মানে স্টিম ইঞ্জিনের যেই তোমার আহ বিপ্লব শুরু হয়েছিল, সেই বিপ্লব শুরু হয়েছিল কিন্তু মোটামুটি 1750 থেকে 1850-এর দিকে। হ্যাঁ। আমার এত মনে নাই আর কি, মোটামুটি 18-19 এরকম ভাবে। সালের দিকে। জি ওই ভাই, তো আর কি। 18-19 শতকে হয়েছে শিল্প হ্যাঁ, বিপ্লব। হ্যাঁ, হ্যাঁ, 18-19 শতকের দিকে। তো মোটামুটি এই টাইম ফ্রেমের মধ্যে হয়েছিল। মানে তখন গ্যাস নিয়ে গবেষণা বা এই গ্যাস রিলেটেড আলোচনাগুলো ব্যাপক হারে চলে, এবং তখন এই লোকজনের মেলা দাম ছিল। মানে তখন এটা খুবই হাইপে ছিল, এই যারা হচ্ছে গ্যাস ইঞ্জিন নিয়ে বা গ্যাস নিয়ে কাজ কারবার করছে। এবং এই টাইম ফ্রেমের মধ্যেই দেখবো যে সব বিজ্ঞানীরা গ্যাস নিয়ে কাজ করছে। আচ্ছা, যাই হোক। তো এই যে বিজ্ঞানী রেনো ভদ্রলোক, এই রেনো ভদ্রলোক চাপের সূত্র দেয়। এই চাপের সূত্র আর আমাদের যে চার্লসের সূত্র প্রায় সিমিলার জিনিস। এর আগে আমরা দেখছিলাম কি? আমরা দেখছিলাম যে স্থির চাপে গ্যাসের আয়তনের পরিবর্তন টেম্পারেচারের সাথে সাথে। এখন আমরা দেখব স্থির আয়তনে চাপের পরিবর্তন, এবং চাপের পরিবর্তনটাও সেম ভাবে হয়। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 1/273 করে হ্রাস পায় বা বৃদ্ধি পায়। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, এখন আর ভনিতা না করে একবারে লিখে দিলাম, পি থেটা ইজ ইকাল টু কি, পি নট প্লাস P0/273 ইন্টু থেটা। অথবা আমরা কি লিখতে পারি যদি টেম্পারেচার আকারে লিখি, তাহলে পি থেটা ইজ ইকাল টু কি হবে, P0 ইন্টু T/273। ইন্টু T/273। সাবাস। তাহলে এইটার ক্ষেত্রেও কি হবে, পি ভেরিজাস টি, রাইট? এবং এটাও আমরা কেমন পাবো? এটাও আমরা কেমন পাবো? মূল বিন্দুগামী সরলরেখার মতো পাবো। এবং এটার গ্রাফও কি হবে, সেম ভাবে আঁকাবে। এবং এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, P1/T1 ইজ ইকাল টু P2/T2, রাইট? এর আগেরটার ক্ষেত্রেও আমরা তাই লিখতে পারতাম। কি লিখতে পারতাম? V1/T1 ইজ ইকাল টু কি, V2/T2। এই অনুপাতগুলো যে কতটা ইম্পর্টেন্ট, বা রেশিও আকারে যে প্রকাশটা কতটা ইম্পর্টেন্ট, এটা মনে হয় আমার আর বলার দরকার নাই। বিশাল বড় একটা ম্যাথকে রেশিও খুব সহজে ছোট করে ফেলতে পারে। কথা কি বুঝতে পারছো? তো জি ভাই। রেশিও গুলো একটু ভালো মতো খেয়াল করতে পারলে ম্যাথ দেখবো যে অনেক মানে ছোট হয়ে গেছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলোর অনেকটা উপকার হবে। তাহলে চাপীয় সূত্র নিয়ে আর আমার দরকার নাই আলোচনা করা। এখানেও গ্রাফটা প্রায় সিমিলারই হবে, সবকিছু সেমই হবে। ঠিক আছে, এই গ্রাফগুলো একটু বই থেকে দেখে নিবা। তাহলে এতটুকু শেষ করার পর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাই, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ সহগ আসলে কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে যে ওই যে আমরা দেখছিলাম না যে আমাদের স্থির চাপের ক্ষেত্রে গ্যাসের আয়তন তাহলে বৃদ্ধি পাচ্ছিল কিভাবে? যে ভি থেটা ইজ ইকাল টু আমাদের হচ্ছিল V0 ইন্টু 1 প্লাস থেটা ইন্টু 200, থেটা ইন্টু কি যেন, ওই সরি, থেটা/273, এরকম ছিল না? জি ভাই। তাহলে এই থেটা ভাগ দুইশো জি ভাই, তিয়াত্তর গামারে নিয়েছিল মনে হয় আয়তন প্রশংসা সহ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 273 গুড। গামা আমরা বলবো, ঠিকই বলিস। তাহলে এইটাকে আমরা তাহলে কি বলবো, এই থেটা ভাগ 273 কে আমরা সহগ হিসাবে বা কোএফিসিয়েন্ট হিসাবে ধরে নিব। ঠিক আছে, বাকি সবগুলোর তো ভ্যালু আছে। তাহলে এই যে যে 1/273, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এটাকে আমরা কি নামে সূচিত করব? এটাকে আমরা বলবো হচ্ছে কি নামে সূচিত করব? সূচিত করব গামা নামে। ও যেহেতু বললো গামা, তবে এখানে গামা দুই ধরনের হবে। যেহেতু এখানে স্থির চাপ, সেজন্য এটাকে আমরা বলবো গামা পি। মনে থাকবে, যেহেতু এটা স্থির চাপ, তাই আমরা এটাকে কি বলবো? গামা পি। স্থির চাপ বলে এটাকে গামা পি বলবো। ঠিক আছে। আর অনেক সময় এই রকম আকারে না দিয়ে এটার এককটা কি হবে, গামা পি এর এককটা কি হবে? ভাই একক কি থাকবে? এখানে তো নাম্বার। অবশ্যই একক থাকবে। কেন একক থাকবে ভাইরে? থেটা ভাগ 273-এর নিশ্চয়ই কোনো একক থাকা যাবে না, কেননা ওয়ানের সাথে সে যোগ হচ্ছে। জি ভাই। তাহলে থেটা বাই 273-এর যদি কোনো ইয়ে না থাকে, তাহলে মানে তার মানে কি থেটা বাই গামা পি এর কোনো একক নাই। তাহলে গামা জি পি এর একক কি হবে? ওয়ান 1/t এমন কিছু হবে। না, 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 1/t হবে কেন? এটার একক কি? ডিগ্রি সেলসিয়াস। জি তাহলে ভাইয়া। এটার এককও কি ডিগ্রি সেলসিয়াস হওয়া লাগবে, নাহলে কাটাকাটি যাবে কেমনে? জি ভাই। তাহলে এই গামা পি এর একক কি? ডিগ্রি সেলসিয়াস। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। ইউনিট বা একক। ঠিক আছে। এটা কেন একক বিহীন হওয়া লাগবে সেটা তো মনে হয় বোঝা গেছে, তাই না? একের সাথে যোগ হচ্ছে, তাহলে অবশ্যই কি হতে হবে, একের মাত্রাও যা, থেটা বাই 273-এর মাত্রাও সেম। ওকে। তাহলে এটাকে আমরা হয়তো বা বলতে পারি 1/273 ডিগ্রি সেলসিয়াস। অথবা একে যদি এখন আমরা কনভার্ট করতে হয় দশমিকে, এই দশমিকে কনভার্টটাও অনেক সময় দিয়ে দিতে পারে, ঘাবড়ায় যেতে পারেন যে 0.00366 ডিগ্রি। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাই। এই রে, ভাই আমরা একটা ভুল ওই বললাম, গামা ভুল পি বললাম, এর। ভুল বললাম। গামা গামাপি ভুল বললাম, ভুল বললাম। সরি, সরি, জি সরি, ভাই। সরি। এই 1/273-কে তো আমরা গামাপি বলছি, তাই না? তার মানে জি থেটা ভাই। ইন্টু গামাপি না, এটা একক বিহীন। জি ভাই। তাহলে এইটার গামাপি এর একক কি হবে? গামাপি এর একক হবে হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। পার ডিগ্রি সেলসিয়াস। পার ডিগ্রি জি ভাই। সেলসিয়াস। এটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। ভুল বলছিলাম, ভুল বলছিলাম। এটা হবে পার ডিগ্রি সেলসিয়াস, আমারও খটকা লাগছিল পরে। তাহলে এটা হবে হচ্ছে এত পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? Yes. তাহলে গামা পি এর অনেক সময় একক দিতে পারে, সেটা আমাদের একটু করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে আমাদের ভি থেটা ইজিক্যাল টু হচ্ছে V0 প্লাস 1 প্লাস থেটা ইন্টু গামা পি। তাহলে গামা পি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? গামা পি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? গামা পি ইজিক্যাল টু আমরা লিখতে পারি কি? ভি থেটা ভাগ V0, তাই না? -1। -1। আচ্ছা, এর সাথে থেটা রাখি রাখি, তাহলে গামা পি ইজিক্যাল টু কি হবে? ভি থেটা মাইনাস V0 ভাগ V0, ইন্টু আর থিটা। থেটাটা নিচে চলে গেলে থেটা। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি ডেল ভি, অর্থাৎ যতটুকু আয়তন বৃদ্ধি হচ্ছে 0 ডিগ্রি থেকে, ভাগ কি হবে? থেটা ইন্টু V0। তাহলে পারা যাবে? জি ভাই। ভাই 19 কি এই সূত্রই পড়ছিলাম? হ্যাঁ, 9-10 এই সূত্র পড়ছিলা? না, 19 কি? তোমরা তো এটা তো আয়তন প্রসারক সহগ কি এটা পড়ছিলা? পড়তে পারো। প্রশ্ন শক্ত তো না, ছিল তোমরা তো মনে হয়। কঠিন পদার্থের পড়ছিলা, তার তরল পদার্থের পড়ছিলা, তোমরা তো ও, গ্যাসের ক্ষেত্রে পড়োনি। ইয়াং মডুলাস আর বাল্ক মডুলাস মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এগুলো পড়োনি তোমরা। আচ্ছা, তারপরে এখন আসো, প্রত্যেকটার ক্ষেত্রে আয়তন প্রসারণে দেখবা গামাই আছে, হ্যাঁ। আচ্ছা, তারপর স্থির আয়তনের ক্ষেত্রে গ্যাসের চাপ প্রসারণ সহগ। তাহলে চাপের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? সেম পাইছিলাম, যে পি থেটা ইজিক্যাল টু কি? P0 প্লাস 1 প্লাস থেটা ভাগ 273। তাহলে এখানেও কি করব? 1/273। এটাকে আমরা কি হিসাবে কনসিডার করব? এটাকে আমি কনসিডার করব হচ্ছে গামা হিসাবে, যেটাকে আমরা কি বলবো? গামা ভি। যেহেতু এখানে ভলিউম কনস্ট্যান্ট। কথা কি বুঝতে পারছো?
ভলিউম কনস্ট্যান্ট, এটারও ইউনিট সেমই হবে পার ডিগ্রি সেলসিয়াস। এবং তাহলে আমরা লিখতে পারবো কি পি থেটা ইজ ইকাল টু পি নট প্লাস ওয়ান প্লাস গামা ভি অফ থেটা। তাহলে সেখান থেকে গামা ভি ইজ ইকাল টু আমরা কি লিখতে পারবো, ডেল পি ভাগ থেটা ইন্টু পি নট। ক্লিয়ার? জি ভাই। তাহলে এখন দেখেন তো যে আমাদের এই যে যেই থেটা পি আর থেটা ভি কি আসলে একই না? এই গামা পি আর গামা ভি কি একই না? জি ভাই, একই তো মনে এই হয়। দুইটা কিন্তু সেম। তাহলে এটা একটা খ নাম্বারে দিতে পারে যে প্রমাণ করো এই গামা পি আর গামা ভিটা সেম। ক্লিয়ার? জি ভাই। পারা যাবে? আশা করি পারা যাবে। তো এইটার প্রমাণটা আসলে একটু দেখাই দিই, হ্যাঁ প্রমাণটা দেখাই দিই। সেটা হচ্ছে যে ধরো ধরো যে আমাদের টেম্পারেচার স্থির। তাহলে টেম্পারেচার স্থির থাকলে আমি যদি একটা গ্রাফ অঙ্কন করি, যেই গ্রাফের ধরো যেখানে আছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের সমান চাপ আছে, তাহলে আমরা সেই বিন্দুটাকে কি বলবো, পি নট। আর যেই জায়গাতে আমাদের ধরো 0 ডিগ্রি, তাহলে সেই জায়গাতে তার আয়তন কত আছে, ভি থেটা। কথা কি বুঝছো? অর্থাৎ ধরো যে যেই জায়গায় আমাদের চাপ পি নট স্থির, তখন থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন কত হবে, ভি থেটা। এখন আস্তে 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 আস্তে, আচ্ছা এটার প্রমাণ তোমরা দেখে নিও, এই একই জিনিস গেজাতে ভাল লাগবে না। মেন কথা হচ্ছে যে এখান থেকে দেখবা যে পি নট ভি থেটা ইজিক্যাল টু আসবে হচ্ছে আমাদের পি থেটা ভি নট। সেখান থেকে এই জিনিস প্রমাণ করে। তা বদলে একবারে এই 273 দিয়ে প্রমাণ করে দেওয়া যায়, এই ঘোড়া পেঁচা এই প্রমাণের দরকার নাই, ঠিক আছে? এটা প্রমাণ করে ফেলো। আচ্ছা নেক্সট, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে আমাদের তিনটা সূত্র আমরা পাইলাম। একটা সূত্রতে আমরা পাইলাম কি ভি ভেরিজাস ওয়ান ভাগ পি, আরেকটা আমরা কি পাইলাম ভি ভেরিজাস টি, আরেকটাই আমরা কি পাইলাম পি ভেরিজাস টি। তিনটা পাইলাম না? তাহলে এই তিনটাটাকে আমরা যদি হচ্ছে একবারে পুরোটা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি যে আমাদের পিভি ভাগ টি এটা কি কনস্ট্যান্ট, এর সমানুপাতিক, অথবা ওয়ানের সমানুপাতিক, সরি ওয়ানের সমানুপাতিক। তাহলে ওয়ানের সমানুপাতিক যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, পিভি ভাগ টি ইজ ইকাল টু কি কনস্ট্যান্ট। তার মানে কি পিভি ইজ ইকাল টু হবে হচ্ছে কে ইন্টু টি। তো আমরা যেহেতু এখানে কি করতেছি, এক মোল গ্যাসের কথা চিন্তা করতেছি, তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে এখানে গুণ হবে কি, তখন গুণ হবে কি পিভি ইজ ইকাল টু আর টি। অর্থাৎ এক মোল গ্যাসের জন্য যেই মোলার গ্যাস ধ্রুবক আছে, সেই মোলার গ্যাস ধ্রুবকটাকেই কি হিসাবে কনসিডার করি আমরা, আর হিসাবে কনসিডার করি, যেটাকে আমরা বলি কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। কথা কি বুঝতে পারছেন? এখন সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা কিভাবে নির্ণয় করি, এটা নির্ণয় করার জন্য আমরা কনসিডার করি যে এই যে যেই পিভি ভাগ টি ইজিক্যাল টু কে বসাবো, তাহলে এই পি এর মান যদি হয় 1, তাহলে পি এর মান কি হলো, যদি 1 ATM হয়, আর যদি টেম্পারেচার হয় কি 273, তাহলে আমাদের সেখানে ভি এর ভ্যালু কত হবে, 22.4 হবে না? জি ভাই। তাহলে এই ভি এর ভ্যালু কত হবে, 22.4 লিটার। তাহলে সেখান থেকে আমাদের কিসের মান বেরোবে, কে এর মান বেরোবে। তাহলে সেই যে কে এর মানটা বেরোবে, সেই কে এর মানটাকেই আমরা কি হিসাবে কনসিডার করি, সেই কে সমান সমান কি হবে, আর হবে। এই আরটাকে তখন আমরা কি বলি, সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। এবং সেটাকে যখন আমরা এই কে এর জায়গায় বসাই দিব, তাহলে পিভি ইজিক্যাল টু আর টি। আর যদি এন মোল গ্যাসের জন্য হয়, তখন আমরা কি লিখবো, পিভি ইজিক্যাল টু এনআরটি। ক্লিয়ার? জি ভাই। নেক্সট দিন আমরা আজকে এই পর্যন্তই থাক। আরো কিছু ডেফিনেশন, আচ্ছা ডেফিনেশন গুলো শেষ করে নি। একটাকে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা মানে আমরা কাকে বুঝবো, কত ডিগ্রি সেলসিয়াসকে প্রমাণ তাপমাত্রা বলে, জিরো মাইনাস ডিগ্রি 200 ডিগ্রি। সেলসিয়াস তাপমাত্রাকে, বা 273 ডিগ্রি কেলভিনকে। ঠিক আছে? জি ভাই। তাহলে যখনই আমরা প্রমাণ তাপমাত্রা বলবো, তখন আমরা 273 ডিগ্রি কেলভিন বলবো। তাহলে প্রমাণ তাপমাত্রার সংজ্ঞা কি,
বলা হচ্ছে প্রমাণ চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানিতে বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে প্রমাণ বা স্বাভাবিক নর্মাল তাপমাত্রা বলে। আচ্ছা, তাহলে প্রমাণ তাপমাত্রা মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আরেকটা জিনিস, এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে দেখবেন সংজ্ঞায় বলা আছে যে প্রমাণ চাপে, এর কারণ কি, 1 atm চাপ ব্যতীত আপনি যদি ভিন্ন চাপ দেন তাহলে কিন্তু ওই পানি গলার আপনার কি আলাদা আলাদা টেম্পারেচার হবে না? এই কারণে যখনই আপনি এই টেম্পারেচারের সাথে সম্পর্ক নির্ণয় করতে যাবেন তখনই আপনাকে কি বলা লাগবে, যে চাপটা স্থির আছে। আর একটা হচ্ছে প্রমাণ চাপ। প্রমাণ চাপ মানে কি? প্রমাণ চাপ মানে হচ্ছে 1 atm চাপ, 1 atm চাপ। তাহলে প্রমাণ আয়তন মানে কি? 22.4 লিটার আয়তন। 22.4 লিটার আয়তন। আর আমাদের কি, এই গ্যাস ধ্রুবক তো এটা আমরা জানি। আর আর এর মান কিভাবে বের করে এটাও আমাদের দিতে পারে। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা নেক্সট দিন ম্যাথ গুলো করবো, যদিও ম্যাথ আমি কিছু লিখে রাখছি, 2টা ম্যাথই আছে। তো আমরা ম্যাথ হচ্ছে পরের দিন ইনশাল্লাহ কন্টিনিউ করবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, ক্লাস অনেক লেন্দি হয়ে গেছে, প্রথম ক্লাস।